বেশিরভাগ সময়ই বিচ্ছেদ বিষয়টা দুঃখ ও কষ্টদায়ক হয়। আবার কখনো কখনো এই বিচ্ছেদ আনন্দের না হলেও হয় শান্তি ও স্বস্তি প্রদানকারী। বিয়ের আগে এবং পরে তনুশ্রীর জীবনের বিভিন্ন সময় আসে নানা রকম ঝড় ঝঞ্ঝাট ও অশান্তি, আর এর মধ্য থেকেই এক ভয়ঙ্কর অবস্থার সম্মুখীন হতে হয়েছিল তনুশ্রীকে। আর সেই সত্যি ঘটনাটি আজ আমি এই এপিসোডে আপনাদের সকলের সামনে বলতে চলেছি। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমাদের চ্যানেলের এই ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পরে আপনাদের ঠিক কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এই ধরনের কোনো রকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশনে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন করা আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করব, যদি পসিবল হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমার মনে হয় ঘটনাগুলো যদি আরও 5টা সাধারণ মানুষ শুনতে পারেন, জানতে পারেন, তারা এগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক ও সজাগ হতে পারবেন। আপনারা আপনাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমেই ঘটনাগুলো শেয়ার করতে পারেন, কোনো অসুবিধে নেই। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। তনুশ্রী ঘটনাটা পুরোটাই ইমেল করে পাঠিয়েছে এবং তারপরেও লিখেছে যেন ঘটনাটা পুরোটা পড়ে আমি নিজের মতো করে গুছিয়ে আপনাদের সকলের সামনে প্রেজেন্ট করি। আমি সেই চেষ্টাই করব। তো ও যেটা প্রথমে লিখেছে যে আমাদের চ্যানেলের যে 10তম যে এপিসোড ছিল সেই 10তম এপিসোড থেকে তনুশ্রী নিয়মিত আমাদের চ্যানেলের সমস্ত ঘটনাও শোনে এবং ওর খুব ভালো লাগে। তো অনেকবারই ওই ঘটনাটা লেখার চেষ্টা করেছিল, কিন্তু কিছুটা লিখেও ও পুরো লেখাটা কমপ্লিট করতে পারেনি। কোনো একটা ঘটনাটা এতটাই সেন্সিটিভ, তো সেই জন্য ও কুইট করে গেছিল। তো এতদিন পরে ও পুরো ঘটনাটা লিখতে পেরেছে এবং আমাদেরকে পাঠিয়েছে। তো আমি ও যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই আপনাদের সামনে ঘটনাটা বলবো। এবং ও এটাও জানিয়েছে যে ঘটনাটায় ও যে নামটা, ওর যে তনুশ্রী নাম, সেটা ও প্রথমে ভেবেছিল যেটা হাইড করবে, বাট ওর মনে হয়েছে যে অনেকে ওর সম্পর্কে অনেক রকম ভুল ধারণা আছে। তো সেই জন্য ও নিজের নামটা, আসল নামটা প্রকাশ করেই ও ঘটনাটা আপনাদের সকলের সামনে বলতে বলেছে। তো আমি ঠিক সেভাবেই আপনাদের সামনে ঘটনাটা প্রেজেন্ট করছি। তো মূল ঘটনায় যাওয়ার আগে আমি ঘটনা সম্পর্কিত দু একটা কথা বলে নিই, তাহলে ঘটনাটা আপনাদেরও বুঝতে সুবিধা হবে, আমারও বোঝাতে সুবিধা হবে। তো তনুশ্রীর ছোট থেকেই একটা যাকে বলে নিম্ন মধ্যবিত্ত পরিবারে ওর জন্ম। ও ছোটোবেলা থেকে ওইভাবেই মানুষ হয়েছে। ওর বাবা খুব কাজ ছোটোবেলা থেকে ওর বাবা একটা ছোটো ফ্যাক্টরিতে কাজ করতেন যখন ওরা ছোট ছিল। তো সেখানে খুব পরিশ্রম করে ওনাকে অর্থ উপার্জন করতে হতো এবং সংসারে কিন্তু একটা অভাব ছিল সব সময়। তো এইগুলো দেখে যখন ও ছোটো থেকে আস্তে আস্তে বড় হয়, তো তখন ওর মনে না একটা, যার যেরকম একটা ছোটো আরও 5টা বাচ্চাদের মনে যেরকম আসে যে ওর বাড়িতে কেন এত অভাব, ওর যারা স্কুলে বন্ধুবান্ধব রয়েছে তারা কিছু একটা কেনার আগে দুবার ভাবে না, কিছু একটা ভালো ড্রেস কেনার আগে এত বেশি তাকে চিন্তা করতে হয় না, পড়াশোনার ক্ষেত্রেও একাধিক বই, খাতা, পেন, পেন্সিল ওর ক্ষেত্রে খুব লিমিটেড। তো যখন ও একদম ছোট ছিল ওর বাড়িতে এসে মাকে বলতো, বাবাকে বলতো, কিন্তু বলতো যে না, আমরা এতটুকুই এফোর্ড করতে পারবো, তোমাকে এতটুকুর মধ্যেই চালাতে হবে। তো এটা ওর বাড়ির লোক ওকে বলে দিত। এবং তখন থেকেই ওর মনে একটা রাগ বলুন বা একটা ক্ষোভ ওর মনের মধ্যে ছিল যে কেন আমি সব কিছু পাচ্ছি না, সবাই সব কিছু পাচ্ছে, আমি কেন এত কিছু কম পাচ্ছি। তো এইটা থেকে ওর মনের মধ্যে ছোটোবেলা থেকেই আর কি একটা চাপা রাগ, একটা চাপা ক্ষোভ বলা যেতে পারে, সেটা কিন্তু ওর মনের মধ্যে আস্তে আস্তে জমা হতে থাকে। এবারে ও যখন মাধ্যমিক দেয় তো সেই সময় ওর একটি ছেলের সাথে পরিচয় হয়। এবার মাধ্যমিক দেওয়ার পরে ওর যে ছেলেটির সাথে পরিচয় হয় সেই ছেলেটি ওর থেকে বেশ কিছুটা বয়সে বড় ছিল এবং ছেলেটি একটা নাচের স্কুলে নাচ শেখাতো, সে বলিউড সং যে ছিল সেখানেও নাচ শেখাতো। এবার ও এই তনুশ্রী কী করেছিল, ওর এক বান্ধবীর সাথে ওই নাচের স্কুলের যে একটা ক্লাবে নাচ শেখানো হতো, তো সেই ক্লাবেও গেছিল এবং সেখানে গিয়েও ছেলেটার সাথে পরিচয় হয়।
এবার ওর বেশ ভালো লাগে, তো ও ভাবে যে ও ওই বলিউড ডান্স শিখবে। এবার বাড়িতে আসে, বাড়িতে এসে বলে। তো বাড়িতে এসে যখন বলে তখন ওর বাবা মা স্বাভাবিকভাবেই বলছে যে একেই এত পড়াশুনোর চাপ খরচাপাতি রয়েছে, আর তার মধ্যে যদি এমনি ক্লাসিক্যাল ডান্স হতো তাহলে না হয় ওনারা ভেবে দেখতো। বলছে বলিউড সঙ্গে নাচ তোমাকে শিখতে হবে না, ওটা শেখার কোনো দরকার নেই, ওটা শিখে তোমার এমন কিছু বিকাশও হবে না, ওটা তোমার কালচারের সাথে যাবেও না, তোমার ওটা শেখার দরকার নেই, পুরোপুরি একদম বারণ করে দেয়। এইবারে বারণ তো করে দিল, এবার ওর তো খুব খারাপ লাগছে যে টিচারের কাছে ওর ভালো লেগেছে, ছেলেটার সাথে কথাবার্তা হয়েছে, কিন্তু ওর ক্লাস যদি জয়েন করতে হয় তাহলে ওকে পয়সা লাগবে, মাসে তখন 200 টাকা করে লাগতো। তো ও ভাবলো যে না, এভাবে তো হবে না। তো ও তখন ভাবলো যে কিছু একটা করবে, কিছু একটা করেও যদি মাসে 200 টাকা ইনকাম করতে পারে তাহলে ওই নাচের ক্লাসটাও জয়েন করবে। এবার ওই ছেলেটার সাথে ওর বেশ কথাবার্তা হয়েছিল। এবার ছেলেটা যখন খোঁজ নিচ্ছে যে কেন ও আসছে না, ও বলেছিল আসবে তনুশ্রী, কেন এলো না, তো তখন তনুশ্রীর খুব লজ্জা লাগে বিষয়টা বলতে যে ওর কাছে টাকা নেই। তো ও একটা বন্ধু মারফত বলে পাঠায়, ওর এক বান্ধবীকে দিয়ে বলে পাঠায়। এবং যখন ওই ছেলেটার কাছে কথাটা কানে যায় যে ও পয়সার জন্য শিখতে আসতে পারছে না, তো ওই ছেলেটি তখন ওকে নিজে থেকে বলে যে তোমাকে পয়সা দেওয়ার দরকার নেই, তোমার যদি ইচ্ছে থাকে নাচটা শেখার তুমি শিখতে পারো, আমি শেখাবো, এখানে আমি আরও 5-6 জনকে শেখাই, তোমাকেও না হয় শেখাবো, কোনো অসুবিধে নেই। তো তনুশ্রী ওখানে ক্লাসটা শুরু করে বিনা পয়সায়। এইবারে ওইখানে যখন ওর ক্লাসটা শুরু করে তখন ওর একদিকে ক্লাস 11-এ ভর্তি হয়েছে, সেদিকে একটা পড়াশুনোর চাপ রয়েছে। এবার বাড়িতে তো জানতে পেরে যায় যে ওখানে ক্লাস করছে, তো বাড়ির লোকও বারণ করে যে যেখানে ফিস দেওয়া হচ্ছে না সেখানে কেন তুই নাচটা শিখতে যাচ্ছিস। আর ভাবছে যে মানে বলিউডের হিন্দি গানের নাচ কি শিখবে, তো ওকে বাড়ি থেকে খুবই ডিমোটিভেট করে। বাট ও কথা শোনে না, ও নাচটা কন্টিনিউ করে। এবার ওখানে নাচটা যে নাচ মানে নাচটা শেখার সাথে সাথে ওরা বিভিন্ন জায়গায় স্টেজ শো বা স্টেজে যে প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামগুলো পেতে থাকে। এবার ওখানে 2-3টে প্রোগ্রামও অ্যাটেন্ডও করে এবং খুব ভালোভাবে ও পারফর্ম করে, বেশ সবাই খুব ভালো বলে। এইবারে এই নাচ শিখছিল এটা একরকম ছিল। এবার যেহেতু এবার ও বাইরে গিয়ে প্রোগ্রাম করা শুরু করলো, স্টেজ শো করা শুরু করলো, মানে বাইরে বলতে ওর জায়গা এলাকার মধ্যেই, মানে খুব দূরে নয় বা 7-8 ঘন্টার জন্য বাইরে বেরিয়ে যাচ্ছে ওরকমও নয়। কিন্তু সেটা যখন ওর বাবা মায়ের কানে গিয়ে পৌঁছলো, তারা কিন্তু বলল যে না, তুমি এতদিন নাচ শিখছিলে তাও আমরা মেনে নিয়েছিলাম, এবার তুমি বাইরে গিয়ে স্টেজ শো করে ওই বলিউড সঙ্গে নাচ করবে, এটা আমরা কিছুতেই মেনে নেব না, আমরা নিম্নবিত্ত পরিবার, তুমি পড়াশুনো করে তুমি যতদূর পড়াশুনো করতে চাও তুমি পড়াশুনো করতে পারো, যত কষ্ট হোক আমরা করাবো, কিন্তু তুমি নাচ করবে এটা আমরা মেনে নেব না। আর তাও যদি ক্লাসিক্যাল হতো ঠিক আছে, এসব আমরা মানব না। তো ওর ওই প্রোগ্রামটা পুরোপুরি বন্ধ হয়ে যায়। এবার প্রোগ্রাম বন্ধ হয়ে গেছে, তাহলে নাচ শিখে ও আর নাচ শিখতে যাওয়ার ওর যে ইন্টারেস্টটা ছিল সেটা অনেকটা ওর কমে গেছে। এরকম করে যখন ও ক্লাস 12-এ পড়ে, বাড়িতে যখন অশান্তি হচ্ছে ও নাচটা ছেড়ে দেয়। এইবারে যেটা তনুশ্রী লিখেছে, ও নাচটা ছেড়ে দিয়েছিল ঠিকই, কিন্তু ওই যে স্টেজ শো করা, প্রোগ্রাম করা, নাচ করা, এই বিষয়গুলোর মধ্যে ও যেহেতু 1.5 বছর ছিল, ওর না ব্যাপারটা বেশ ভালো লেগেছিল। তো ওই যে স্যার ছিল, তো তার তার সাথে ওর মোটামুটি মাঝে মধ্যে কথাবার্তা হতো। তো সে ওকে তখন বলে যে তোর বাড়ি থেকে যখন মানে অ্যালাও করছে না, তো তুই একটা কাজ কর, তুই উচ্চ মাধ্যমিকটা ভালো করে দিয়ে নে, এরপরে যখন তুই কলেজে উঠে যাবি তখন তোর তোর অনেকটা বয়সও বেড়ে যাবে এবং তখন তুই তোর নিজের ইচ্ছে মতো কিছু করতে পারবি। আর ওকে আর একটা জিনিসও বলে যে তুই কলেজে যখন পড়বি তখন তুই মানে গ্র্যাজুয়েশন যে করবি সেখানে তুই পাস কোর্সে ভর্তি হয়ে যা, তাহলে পড়াশোনার চাপটা কম থাকবে, আর তুই তার সাথে সাথে কিছু শো ঠো করা শুরু কর, তাহলে তোর পয়সাও হবে। এবং ওকে বলে যে তুই অভিনয় জগতে বা মডেলিংয়ের যে ব্যাপারটা রয়েছে সেই ব্যাপারে কিন্তু তুই এগোতে পারিস। এবার ওই স্যার তো ওকে বললো এবং ওকে অনেক স্বপ্ন দেখায় এই বিষয়ে। এবং সত্যি কথা বলতে কি, তনুশ্রী কিন্তু এগুলোকে মানে এই কথাগুলো যে শুনেছিল স্যারের থেকে, ও খুব মানে খুব মন দিয়ে শোনে এবং ওর খুব ভালো লাগে বিষয়টা, এবং ও ভাবে যে আরে সত্যিই তো ছোটোবেলা থেকে আমি এত অভাবের মধ্যে বড় হয়েছি। যখন ও নাচ শিখেছে সেই 1.5 বছর, সেই সময়ও দেখেছে যে সবাই নতুন নতুন কস্টিউম পরছে, দামি দামি কসমেটিক্স ব্যবহার করছে, ওর কাছে সব কিছুই ছিল না। তো ও ভাবলো এটাই ঠিক। তো উচ্চ মাধ্যমিকটা দেয়, উচ্চ মাধ্যমিকে ও মোটামুটি পাশ করে, খুব ভালো রেজাল্ট করেনি, এটা ও নিজেই লিখেছে। এবং ও কোনো রকমে একটা মানে জাস্ট গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করার জন্য পাস কোর্সে একটা কলেজে ভর্তি হয়। তো ভর্তি হয়ে যেমন ওর সেখানে ও মনে মনে প্ল্যান করে যে আমি কলেজে ভর্তি হই, কিন্তু আমার মেন
ব্যাপারটা থাকবে এই নাচ, মডেলিং, অভিনয়, আমি এগুলোই করতে চাই। তো ওই যে স্যার ছিল, তো তার মারফত ও বিভিন্ন রকমের জায়গায় অডিশন দেওয়া, নাচের জন্য আরও কিছু স্টেজ শো করা যাতে ওর কিছু টাকা, হাতে টাকা পয়সা আসে, এগুলোও শুরু করে। এবং ওই মুহূর্তে তখন ও কলেজে পড়ে, বাবা মা ওকে বারণ করতো, বাট ও তখন একদমই শুনতো না কথা। তো যাই হোক, তো এরকমভাবে বেশ কিছুদিন যায় এবং ও দেখে যে ও মাঝে মধ্যে ওই স্যারের সাথে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতে গিয়ে বেশ কিছু ওর কাছে টাকা পয়সা আসছে। এবার ওই মুহূর্তে ওই যে স্যার ছিল, সেই স্যার মানে ওনার এই নাচ ওরিয়েন্টেড ব্যাপারের জন্যই উনি মুম্বাই চলে যান। মুম্বাই চলে যান এবং যখন মুম্বাই চলে যায়, তো সেই সময় বললাম যে ওর যে ওই নাচের যে স্যার ছিল তাকে না এই তনুশ্রীর মনে মনে বেশ ভালো লাগতো। এবার সেটা কখনোই তনুশ্রীর সামনাসামনি সেভাবে বলার স্কোপ পায়নি, সেরকম মানে সুযোগও হয়নি, কিছুই না, তো কখনো বলেনি। এবার যখন ওই স্যার মুম্বাই চলে যান, তখন তনুশ্রী মানে এক্সপেক্ট করেছিল যে হয়তো উনি মানে ওর নাচের টিচার ওকেও বলবে যে তুমিও আমার সাথে চলো, আমরা দুজনে একসাথে কাজকর্ম করবো ওখানে। কিন্তু বিষয়টা সেটা হলো না। এবং যেটা ও লিখেছে যে ও খুব কনফিডেন্ট ছিল যখন ওর ওই স্যার মুম্বাইতে ওই চান্সটা পায় একটা কাজের, সেখানে মানে এই কোরিওগ্রাফি, নাচ, এইসব ওরিয়েন্টেড একটা কাজ, তো ওকেই প্রথম বলেছিল যে ও কাজটা পেয়েছে। তো যেহেতু প্রথম বলেছিল, তো ও খুব খুশি হয়েছিল যে এত ভালো একটা অপরচুনিটি পেয়েছে এবং ও নিশ্চিত ছিল যে উনি হয়তো ওকেও নিয়ে যাবে বা ওকে বলবে যে আমি যাচ্ছি, কিছুদিন পরে তুই আমার সাথে জয়েন করে যাবি। কিন্তু ঘটনা যেটা ঘটলো, বাস্তবে যেটা ঘটলো, সেটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। যখন উনি মুম্বাই চলে গেলেন, তো যাওয়ার কিছুদিন অবধি টুকটাক আর কি ওর সাথে কথাবার্তা বলতো ফোনে, বাট 1 মাস পর থেকে যখনই তনুশ্রী ফোন করতো, তখনই কিন্তু উনি খুব বিজি থাকতো, বলতো আমার এখানে কাজ আছে, আজকে অমুক আর্টিস্ট আসবে এখানে, আমাদের নাচের একটা বিশাল ট্রুপ হয়েছে এখানে, আমি একটা অন্য বড় ট্রুপকে জয়েন করেছি, আমার টাইমিংয়ের বিশাল ইস্যু আছে, তুই আমাকে ওভাবে ফোন টোন করিস না, যখন আমি ফাঁকা থাকবো আমি তোকে কল করে নেব। এবার এই কল করে নেব যে বলতো, সেই কল 2-3 দিন পর হয়তো একবার আসতো, তাও 2-3 মিনিটের জন্য। আর তনুশ্রী যদি ফোন টোন করতো, সে কিন্তু ফোন রিসিভও করতো না, কিছু না, হয়তো মেসেজ করে দিত যে আমি খুব বিজি আছি। তো এই ব্যাপারটা মোটামুটি যখন 1-1.5 বছর চললো, তো তখন তনুশ্রী এই কথাটা ওর কিছু বান্ধবীকে বলেছিল। তো তারা ওকে বললো যে দেখ, ও এখন অনেক উঁচু লেভেলে চলে গেছে, ও এখন মুম্বাইতে কাজ করছে, তো তোর সাথে কথা বলার মতো ওর কাছে সময় নেই, এটা তুই বোঝ, ও তোকে অ্যাভয়েড করছে, তোকে এটা বুঝে নিতে হবে। তো প্রথমে তনুশ্রী বিষয়টা বিশ্বাস করে না এবং ও ভাবে যে সত্যিই হয়তো ছেলেটা অনেক বিজি আছে, তাই ওকে ফোন করছে না। কিন্তু তার কিছুদিন পরে সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে ও দেখতে পায় ওর সেই যে নাচের যে টিচার ছিল, সেই ছেলেটি অন্য একটি মেয়ের সাথে ছবি পোস্ট করেছে। এবং এটা যখন ও দেখে, তখন ও স্বাভাবিকভাবে ভীষণ খারাপ লাগে এবং তখনও বুঝতে পারে যে ওর বান্ধবীরা ওকে যেটা বলেছিল সেটা একদমই ঠিক। যাই হোক, তোর মনে খুব খারাপ লাগে এবং তারপরেও ভাবে যে আমি তোকে কখনো বলিনি যে আমার ওকে ভালো লাগে বা কিছু, ছেলেটাও কোনোদিনও বলেনি। তো ভাবে যে ঠিক আছে, এটা হতেই পারে, তো নিজেকে অনেক কষ্টে ওর সামলে নেয়। এবার অগত্যা কিছু করার নেই, বাড়িতে কেউ মানে কষ্ট করে কলেজে ভর্তি করেছে, খরচাপাতি দিচ্ছে, তো ও পড়াশুনো করে মানে প্রথমে ভেবেছিল যে ও গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করবে না, কিন্তু তারপরে কোনো রকমে ও গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে। এইবারে ও একটা জায়গায় কাজে ঢোকে, কলকাতাতে একটা জায়গায় কাজে ঢোকে এবং সেখানে কিন্তু ওর খুব মানে বিশাল মাইনেপত্র ছিল তা নয়, খুবই সাধারণ একটা সামান্য মাইনের চাকরি। কিন্তু ওই চাকরিটা মানে ও ঢুকেছিল ঠিকই, বাট ওর মনে সবসময় একটা ইচ্ছে ছিল যে যে কোনো প্রকারে ও এই নাচের জগতে ঢুকবে বা ও অভিনয় করবে, সিরিয়ালে হোক, ফিল্মে হোক, বা ও মডেলিং করবে, সেটা বড় বড় একটা লেভেলেও নিজেকে দেখতে অলওয়েজ চাইতো। এবং এই দেখতে যাওয়ার পিছনে যেটা তনুশ্রী লিখেছে, আরও একটা কারণ ছিল, সেটা হচ্ছে যে ওর মনে হয়েছিল যে ওর যে স্যার, যে ছেলেটিকে ওর ভালো লাগতো নাচের যে স্যার, ও ভেবেছিল যে ও তাকে একদিন দেখিয়ে দেবে যে আমিও একজন বড় আর্টিস্ট, আমিও একজন বড় শিল্পী। যেহেতু ওকে পাত্তা দিত না, ওই মুম্বাই যাওয়ার পর থেকে ওর ফোন রিসিভ করতো না, তো তনুশ্রীর মনে না একটা ব্যাপার ছিল যে আমি একদিন তো তোমার থেকেও বড় লেভেলে গিয়ে দেখিয়ে দেবো যে সেদিনকে তুমি আমার ফোন তোলোনি, একদিন তুমি আমায় ফোন করবে, আমি তোমার ফোন তুলবো না। এরকম একটা ব্যাপার আর কি ওর মনের মধ্যে চলতো। যাই হোক, ও ওখানে মানে ওই যে কিছুদিন ও নাচের সাথে যে যুক্ত ছিল, তো অনেক কিছু জেনে গেছিলো যে কী করে অডিশন দিতে হয়, কোথা থেকে কি খোঁজ খবর করতে হয়। তো ও কী করতো, ও অফিস করতো এবং অফিস করে অনেক সময় ফেরার সময় ও কী করতো,
টলিউডের বা টালিগঞ্জের যে স্টুডিও পাড়া যেগুলো রয়েছে, ও একটা নামও লিখেছে। তো সেই স্টুডিও পাড়াগুলোয় ও গিয়ে গিয়ে নিজের ছবি, বায়োডাটা এসব দিয়ে আসতো। এগুলো বিভিন্ন জায়গায় দিয়ে আসতো এবং ও ওয়েট করতো যে ওকে কেউ হয়তো কল করবে, বা ও হয়তো আজ না হোক কাল ও একটা ভালো রোলে চান্স পাবে। এটা ওর সবসময় এক্সপেকটেশন ছিল। বাট ও মানে এগুলো মানে অনেক দিন করেছে, তো করার পরে ওর কাছে কল আসেনি তা না, ওর কাছে কল আসে, এবং যে কলগুলো ও পায় তার মধ্যে খুব কম সংখ্যকই ভালো কাজের আর কি কল। তো যেটা তনুশ্রী ইমেলে লিখেছে যে 2016 এবং 17 সালে ও মানে 2-3টে সিরিয়ালে ও কিন্তু একদমই মানে যাকে বলে অনেক লোক আছে, মানে একদমই পার্শ্ব চরিত্রেরও আরও যদি মানে কিছু চরিত্র থাকে, সেখানে সেখানে খুব অল্প সময়ের জন্য হয়তো একটা জায়গায় প্রচুর লোকজন জমা হচ্ছে, তো সেখানে ওকে পিছনে দাঁড়িয়ে থাকতে হবে এরকম একটা সিন। তারপরে বাড়িতে প্রচুর বিয়েবাড়িতে একটা বিয়েবাড়ির সিন ছিল, সেখানে নাকি অনেক লোক গেস্ট আসবে, তো সেখানে নায়িকার বান্ধবী হিসেবে যেতে হবে। এরকমই টুকরো 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 ছোট ছোট রোলে ওকে কিন্তু কাস্ট করে। তো ও সিরিয়ালের নামগুলো লেখেনি, কারণ এটাও ব্র্যাকেটে আবার লিখেছে যে যেহেতু ওর চরিত্রগুলো ভীষণই ছোট এবং ওকে টিভির পর্দায় খুবই কম সময়ের জন্য দেখানো হয়েছিল, তো সেই জন্য ওটা লিখতে কিছুটা লজ্জা বোধ করেছে, তো সেই জন্য ওটা মেনশন করেনি। তো এই যে শুটিংয়ের এই জায়গাগুলো ও পায়, মানে এই যে সুযোগগুলো ও পায়, তো প্রথম প্রথম না ওইগুলো করেছে, 16 সালে 17 সালে ওগুলো করতো। এবার এইটা করতে গিয়েও দেখলো যে ওকে হয়তো বলা হয়েছে যে তুমি সকাল 10টার সময় আসবে। এবার ওর হয়তো টোটাল স্ক্রিন টাইম হচ্ছে মানে সব কিছু মিলিয়ে হয়তো 1 মিনিট, কিন্তু পুরো শুটিংটা হতে বেশ কিছুটা সময় লাগে, এবং যাদের নিয়ে শুটিংটা হবে সেই আসল যারা মেন কলাকুশলী তারা হয়তো দুপুর 2টোর সময় কি 2:30টার সময় এলো। তো ওর ক্ষেত্রে যে তনুশ্রী দেখছে যে ওর ক্ষেত্রে যেটা হচ্ছে যে ওকে 10টার সময় আসতে বলছে সকাল, তো 10টা থেকে প্রায় সন্ধ্যে 7টা অবধি ওকে ওখানেই থাকতে হচ্ছে। হুম। এবং সেই দিন তো অফিস যেতে পারছে না, এবং ওই পুরো দিনের সময়টা দেওয়ার পরে খুবই সামান্য মানে একবারে নামমাত্র পারিশ্রমিকও পেত, যেহেতু রোলটাও খুব একটা ইম্পর্টেন্ট রোল না, খুবই কম সময়, মানে ভীষণই কম সময়ের জন্য। তো ও দেখলো যে এইভাবে যদিও মানে এইভাবে ও যদি চালাতে থাকে তাহলে ওর চাকরিটাও থাকবে না, আর ও বড় কোনো রোলে কখনো যেতেও পারবে না এইভাবে যদি সবসময় ছোট 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 ক্যারেক্টারও করতে থাকে, এবং সেটা একদিনের শ্যুট, দুদিনের শ্যুট, এরকম ম্যাক্সিমাম 2 দিনের শ্যুট থাকতো, তার বেশি না। তো ভাবলো যেভাবে আমার হবে না, আমাকে কিছু বড় করতে হবে। তো অফিসেও যেত, তো সেখানে একদিনও এসব নিয়ে কথাবার্তা বলছে, তো ওর ওখানকারই আরেক কালিগ ওকে বলে যে তোমার তো সব কিছুই ঠিকঠাক আছে, তোমার হাইট ভালো, তোমাকে দেখতে শুনতে ভালো, তো তুমি একটা কাজ করো, তোমার হয়তো কোনো কারণে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল কিছু প্রবলেম হচ্ছে, তো তুমি কোনো একটা জায়গায় হাত দেখাও, হাত দেখিয়ে তোমাকে তুমি যেটা চাইছো তোমার অভীষ্টটা তুমি জানাও, তাকে তোমাকে হয়তো একটু পয়সা খরচা করতে হবে, তো তুমি হয়তো খুব ভালো কিছু একটা হয়ে যাবে। তো বললো আমি এরকম তো কিছু জানি না, ফলে মানে আমি কার কাছে গিয়ে হাত দেখাবো। আরও বলে যে আমার সত্যি কথা বলতে কি আমার ওই মানে হাজার হাজার টাকা খরচা করে মানে ওই মণি মুক্ত স্টোন এসব নেওয়ার আমার ক্ষমতা নেই। তো ওই যে কালিগ ছিল, তো সে ওকে বলছে যে আচ্ছা তোমার এই রকম ব্যাপার, তাহলে তো তুমি আমার দাদার সাথেই কন্ট্যাক্ট করতে পারো। তো তনুশ্রী বলছে যে তোমার দাদাকে, আমি তো তোমার দাদাকে চিনি না। তো তখন বললো যে ঠিক আছে, আমি আমার দাদার সাথে তোমার কন্ট্যাক্ট করিয়ে দেবো, তো দাদাকে আমি বলে দেবো, সে তোমাকে কম পয়সার মধ্যে করিয়ে দেবে, এবং তোমার যা দরকার যেভাবে দরকার, মানে তুমি তো অভিনেত্রী হতে চাইছো, দেখবে তুমি আমার দাদার সাথে কন্ট্যাক্ট করো, উইদিন 1 ইয়ার তোমার সব কিছু একদম ভালো হয়ে যাবে, ওকে বলে। যাই হোক, তো ও একদিন ওনার ওই ভদ্রলোকের থেকে অ্যাড্রেস নিয়ে ওনার দাদার কাছে যায়, এবং তার দাদা কিন্তু কলকাতাতে ওইখান মানে কোনো একটা জায়গায় আর কি ওনার চেম্বার ছিল, তো সেখানে গিয়ে ও দেখা করে। এবার দেখা করার পরে ওকে তো জিজ্ঞেস করেছে যে তুমি কি হতে চাও, তো ও পরিষ্কার বলেছে আমি মানে অভিনেত্রী হতে চাই, আমি বড় অভিনেত্রী হতে চাই, বা খুব বড় মডেল হতে চাই, আমি বড় বড় ব্র্যান্ডের সাথে কাজ করতে চাই, সব বলেছে। তো তখন বলছে হ্যাঁ হয়ে যাবে, তো তোমাকে তার জন্য কিছু কিছু জিনিসপত্র করতে হবে। তো ওকে বলে যে কি করতে হবে, তো ওকে 2টো স্টোন দেয়, আর ওকে একটা রিচুয়াল করতে দেয়, একটা ওই মানে গাছের যে শিকড় টাইপের হয় না, তো সেরকম শিকড় টাইপের একটা জিনিস ওকে দেয়, দিয়ে বলেছে যে ওকে ওকে বলে যে তুমি এটা সকালবেলা কিছু খাওয়ার আগে একদম খালি পেটে উঠে মানে একটা গ্লাস নেবে, পরিষ্কার গ্লাস, তার মধ্যে এটা রাখবে, তার মধ্যে তুমি যে জলটা খাও সেই জলটাকে ঢেলে খাবে,
খাওয়ার পরে এই শিকড়টাকে আবার রেখে দেবে। তো বলছে এরকম করে তোমাকে 1 মাস করতে হবে, এবং তুমি যেখানে যেখানে আর কি যে সমস্ত বড় বড় স্টুডিওতে তুমি যাও, বলছে তুমি আরও মানে বেশি বেশি করে মানুষের সাথে যোগাযোগ করো, স্টুডিওতে গিয়ে দাঁড়িয়ে থাকো, মানে যদি কোনো ডিরেক্টর হোক বা কোনো আর্টিস্ট হোক তাদের কাছে গিয়ে অ্যাপ্রোচ করো, নিজের বায়োডাটা দাও, ছবি দাও, এরকম ওকে নানান কথাবার্তা বলে। এবং এত পজিটিভ ভাইব, মানে এত পজিটিভ পজিটিভ কথা বলে, এবং খুব মানে বড় বড় ওকে স্বপ্ন দেখায় যে তোমার তো এখানে থাকারই কথা নয়, তোমার যা মানে ভাগ্যরেখা, তোমার বিশাল কিছু হওয়ার কথা, তোমার মানে বিশাল ব্যাপার, এরকম করে ওকে অনেক কিছু বলে। এবং সত্যি বলতে তনুশ্রী সেই সময় এই কথাগুলো শুনে এত আনন্দ পায়, এত পজিটিভিটিও ফিল করে, এবং ওর মনে হয় যে আরে আমি তো নিজের মধ্যেও এই জিনিসটাই ফিল করি যে আমার বিশাল গুণ আছে, আমি একটা ভালো কাজ করতে পারবো, কিন্তু আমার সাথে তো এগুলো ঘটনাগুলো তো আজ অবধি ঘটেনি, আমি যাই করছি আমাকে ভীষণ স্ট্রাগল করতে হচ্ছে। তো ও ওটা নিয়ে আসে, এবং তখন ওর ওর কাছ থেকে মানে খুব একটা বেশি টাকা পয়সা কিছু নেয়নি, এবং ওকে বলে যে তোমাকে মোটামুটি 2-3 মাস 3 মাস মতো তোমাকে একটা জিনিস করতে হবে, সেটা মানে 3 মাস কন্টিনিউয়াস করতে হবে। এবং ওই যে শিকড়টা ওকে দিয়েছিল, সেই শিকড়টা বলেছে যে খেতে একটু হালকা তেতো মতো লাগতে পারে, কিন্তু তুমি খাবে। আর এটা বলছে যে এটা কিন্তু প্রত্যেক 10 দিন অন্তর এই শিকড়টা চেঞ্জ করতে হবে। তো ও তো খুব আনন্দ মনে চলে এলো। এবার ওই যে যার কাছে ও দেখাতে গেছিলো, যে অ্যাস্ট্রোলজারের কাছে, তার সাথে ওর একটা কথা হয়, বা বলা যেতে পারে একটা চুক্তি মতো হয়েছিল। সেটা হচ্ছে যে তনুশ্রী, যেহেতু আমি বললাম ও একটা ছোটোখাটো চাকরি করতো, এবং পরিবারে যেহেতু একটা অভাব ছিল, তো ও বাড়িতেও কিছু সামান্য টাকা পয়সা দিত, তো ফলে ওর কাছে লামসাম কোনো টাকা দেওয়া সম্ভবপর ছিল না। তো তখন তনুশ্রী বলেছিল যে আমি প্রত্যেক মাসে মাসে আপনার কাছে কিছু কিছু করে টাকা আমি দিয়ে দেবো, আপনি আমাকে প্রতি 10 দিন অন্তর এই শিকড়টা চেঞ্জ করে করে দেবেন, আমি আপনার কাছে আসবো, আপনি চেঞ্জ করে দেবেন। কারণ তনুশ্রীর মনে হয়েছিল সেই সময়, যেটা ও লিখেছে, যে ও যেটা শুরু করেছে এটাকে যদি ও কমপ্লিট না করে, বা এই 3 মাসের জিনিসটাকে যদি ও মানে টানা 3 মাস করতে না পারে, তাহলে হয়তো ওর স্বপ্নটা অধরাই থেকে যাবে সারা জীবনের জন্য। যাই হোক, তো ও এরকম বলে চলে আসে এবং ওটা নিয়ে আসে। এবার বাড়িতে কিন্তু ও কাউকে এই বিষয়ে কিছুই জানায়নি, মানে ও অফিস যাচ্ছে না, অফিস যাওয়ার পথেও কোথাও যাচ্ছে, তারপরে ও যে ছোটোখাটো মানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ছোটোখাটো কাজকর্ম করছে সেই বিষয়টা ওর বাবা মা জানতো, কিন্তু এই যে অ্যাস্ট্রোলজারের কাছে গেছে বা এইসব যে করছে এটা কিন্তু ওর বাবা মা জানতো না। যাই হোক, তো এই সমস্ত ও 3 মাস ধরে ওই মাসে মাসে কিছু কিছু করে টাকা দিয়ে ও পুরো 3টে মাস মানে টানা ও ওই শিকড়ের যে জলটা সেটা খেত, এবং ওকে যে দুটো জিনিস দিয়েছিল, দুটো স্টোন মতো দিয়েছিল, সেই স্টোনটাকে ও রূপো দিয়ে বাঁধিয়ে ওর হাতের কাছে ও বাজুবন্ধনী করে, রূপোর, সোনার ও পক্ষে করা সম্ভব ছিল না, তো রূপোর বাজুবন্ধনী করেও পরতো। এবার এটা একবার ওর মা দেখতে পেয়ে যায়, ওর হাতের মধ্যে এরকম বাজুবন্ধনী করে যে ও পড়ে আছে, তো তখন ও বলে যে দেখো আমি এটা একজনের থেকে জেনে কিনেছি, মানে এত ডিটেলে কিছু বলে না, ও বলে যে এটা একটা জায়গায় বিক্রি হচ্ছিল কলকাতায় আমার অফিসের পাশে, তো আমাদের অফিসের অনেক কালিগই কিনেছে, এটা মানে পড়লে আর কি আর্থিক উন্নতি হবে, আমার চাকরি বাকরির ক্ষেত্রে ভালো হবে। তো এরকম করে ও একটা বুঝিয়ে দেয় ওর মাকে, তোর মাও আর কিছু বলে না। ইন দ্য মিন টাইম যে ঘটনাটা ঘটলো, যে ও তো চারিদিকে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টুডিওতে, টালিগঞ্জের বিভিন্ন স্টুডিওতে, বিভিন্ন ডিরেক্টরের অফিসে গিয়ে ও নিজের ছবি বায়োডাটা সমস্ত কিছু দিয়ে ঠিয়ে আসছে, এবং ও মানে একটা আধটা কলও পাওয়া শুরু করে। হুম। এবার প্রথম যে কলটা পায় সেটা কিন্তু একটা মানে একটা সিরিয়ালের জন্য, জি বাংলার একটা সিরিয়াল ছিল, সেটার ওটাও খুব একটা যে মানে পার্শ্ব চরিত্ররও থেকেও আরেকটু আনইম্পর্টেন্ট আর কি, এরকম একটা ক্যারেক্টারের পায়, কিন্তু সেটা ওরকম যে নয় যে 1-2 দিনের জন্য জাস্ট ওর শর্ট থাকবে, এরকম নয়, মোটামুটি একটা রোল ও পায়। কিন্তু সেখানেও মানে মোটামুটি ওকে বলে যে হ্যাঁ আমরা তোমাকে সিলেক্ট করেছি, ওর সেই ক্যারেক্টারটা মানে খুব যে প্রত্যেক দিন যে শ্যুট থাকতো সেটা নয়, বাট সেই ক্যারেক্টারটার জন্য ও মানে সিলেক্ট হয়, এবং ওর লুক টেস্ট বলে কিছু একটা হয়তো ওখানে হয়, সেটা আমি জানি না, তনুশ্রী যেটা লিখেছে যে লুক টেস্ট হয়, এবং সেই লুক টেস্টও কিন্তু ওর অ্যাপ্রুভ হয়ে যায়। কিন্তু যে ঘটনাটা ঘটে, যে ফাইনাল যেদিন আর কি ওর কথাবার্তা হওয়ার ছিল, ওর সাইন করার ছিল কন্ট্রাক্ট পেপারে, তো ঠিক তার আগের দিন ও খবর পায় যে ওই প্রজেক্টটাই হচ্ছে না, মানে যে সিরিয়ালটার জন্য ওকে
সিলেক্ট করা হচ্ছিল, বলছে যে কোনো একটা কারণের জন্য এই মুহূর্তে অ্যাটলিস্ট ওই প্রজেক্টটা হচ্ছে না। ফলে ওর তো ভীষণ মন টন খারাপ হয়ে যায়। এবার এদিকে অন্যদিকে যেটা ঘটনাটা ঘটে সেটা হচ্ছে তনুশ্রীর বাবা মা ওর জন্য একটা ছেলে দেখা শুরু করে। মেয়ের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, চাকরি বাকরি করছে, তো ওনারা ভাবে যে এবার মেয়ের বিয়ে দিয়ে দেওয়া দরকার। তো ওনাদের মতো সম্বন্ধ দেখা শুরু করে। এবার এই কথাটা প্রথমে তনুশ্রী জানতো না। হুম এবার যখন তনুশ্রী জানতে পারলো যে ওর বাবা মা ওর জন্য ওদের মানে ওর বিয়ের জন্য সম্বন্ধ দেখছে, তখন না ওর প্রচণ্ড রাগ হলো যে আমি একটা জায়গায় নিজেকে প্রতিষ্ঠা করতে চাইছি, আমি শুটিং করতে চাইছি, আমি মডেলিং করতে চাইছি, এর মধ্যে যদি আমি এখন বিয়ে করি তাহলে কোন বাড়িতে বিয়ে হবে, আমি কোথায় যাব, কি হবে, আমি তো কিছুই জানি না। তো ভাবে যে না, আমার পক্ষে তখন বিয়ে করা সম্ভব নয়, বিয়ে করলে তো ব্যাস আমার স্বপ্নই থেকে যাবে। তো ও তখন বাড়িতে বলল যে আমার পক্ষে এখন বিয়ে করা সম্ভব নয়। তো বাড়ি থেকে ওকে জিজ্ঞেস করলো যে কী ব্যাপার, তুমি কেন বিয়ে করবে না, কারণটা কি? তো বলছে যে না, আমি এখন বিয়ে করতে চাই না, আমি চাকরি করছি। তো আমি বললাম যে যেহেতু ওর বাড়ি থেকে না মানে এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজের ব্যাপারটা অতটা মানে গুরুত্ব দিত না, কারণ যেহেতু সেভাবে কাজ পায়ও নি কখনো বড় কাজ। তো বলতো যে দেখ এটা আমাদের দ্বারা হবে না, আমাদের কেউ চেনা পরিচিত নেই, তুই শুধুই খাটাখাটনি করছিস। তো তখন ও বলছে যে না, আমার একটা স্বপ্ন। তো তখন ওর বাবা মা বলছে দেখ, তুই তো একটা চাকরি করছিস, তুই বিয়ের পরে দরকার হলে এটাই কন্টিনিউ করবি, আমরা সেরকমই ছেলে দেখবো যাতে তোর যেখানে বিয়ে হবে সেই শ্বশুরবাড়ি থেকে যাতে তুই চাকরিটা কন্টিনিউ করতে পারিস। তো ও তখন মানে ভীষণই আর কি জেদ করে এবং বাধ্য করে ওর বাবা মাকে মানে সম্বন্ধ দেখাটা বন্ধ করে দিতে। তো সেই সময় আর কী বা করবে, তো তখন ওনারা বন্ধ করে দেয়, বাধ্য হয় আর কি বন্ধ করতে। এবারে সেই সময়টা তনুশ্রী মানে প্রচণ্ড মানে মানসিক একটা, যাকে বলে অ্যাগনির মধ্য দিয়ে যাচ্ছে, যন্ত্রণাদায়ক একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, কারণ ও যেটা করতে চাইছে সেটা হচ্ছে না কোনোভাবেই। তারপরে যে ওর চাকরি যেখানে করে সেটাও যে একটা বড় কোম্পানি, সেখান থেকেও যে ওর আস্তে আস্তে খুব বেশি পদোন্নতি হবে সেরকমও কোনো সুযোগ ওর ছিল না। সব কিছু নিয়ে যখন ও মোটামুটি ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, ঠিক সেই সময় ওর সাথে আবারই এই মানে বিভিন্ন জায়গায় টালিগঞ্জে সিভি দিতে যাওয়া, ওর ছবি এই সমস্ত দিতে যাওয়ার সুবাদে একটি ছেলের সাথে পরিচয় হয়। এবারে ওই ছেলেটির সাথে যখন ওর পরিচয় হয়, সেই ছেলেটি কিন্তু ওই ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যেই আর কি, মানে দেখুন, যারা একটা সিরিয়াল হোক বা একটা ফিল্ম হোক, সেখানে যারা আর্টিস্টরা যারা অভিনয় করছেন তাদেরকে তো আমরা ক্যামেরার সামনে দেখতেই পাই, আমরা পর্দাতে দেখতে পাই। কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন যে মানে একটা সিরিয়াল হোক বা একটা ফিল্ম হোক, যারা শ্যুট করে মানে তাদের পিছনেও মানে ক্যামেরার পিছনেও তো প্রচুর মানুষ যুক্ত থাকে, ডিরেকশনের সাথে কিছু মানুষ যুক্ত থাকে, কিছু মানুষ মানে লাইট নিয়ে কাজ করে, কিছু মানুষ সাউন্ড নিয়ে কাজ করে। তো একটি ছেলের সাথে ওর পরিচয় হয় তনুশ্রীর, এবং সেই ছেলেটি নিজেকে বলে যে ও এই মানে দুটো স্টুডিওর নাম বলছে যে দুটো স্টুডিওতেই ও মানে এই সাউন্ডের যে ইঞ্জিনিয়ারিংগুলো ব্যাপার যে থাকে, তো সেই সাউন্ড ব্যাপারটাও দেখে, এবং ওর সাথে ইন্ডাস্ট্রির প্রচুর পরিচালক, প্রযোজক সবার সাথে ওর খুব ভালো নাকি একটা মানে রিলেশনশিপ আছে, যেহেতু বহু বছর থেকে এই ইন্ডাস্ট্রিতে কাজ করে, এবং শুটিং যখন চলে তখন ওর কাজ থাকে যে সাউন্ডগুলো যে রেকর্ড করা হয় কলাকুশলীদের, সেই সাউন্ডগুলোকে কীভাবে একটা সিরিয়ালের এপিসোডে বা কী করে একটা ফিল্মে এমবেড করবে, মানে তারও তো কিছু সাউন্ডের মডিফিকেশানস থাকে, তো সেই কাজগুলো নাকি ওই ছেলেটা করে। তো তার নিজস্ব নাকি একটা সাউন্ডের স্টুডিও রয়েছে, এই সমস্ত কিছু বলে, এবং ওর সাথে ওর ফোন নাম্বারটা নিয়ে আসে। এবার ওই ছেলেটার সাথে তো ওর বেশ আর কি ফোনে কথাবার্তা শুরু হলো, এবং ওই ছেলেটা না ওকে খুব এনকারেজ করতো যে হ্যাঁ, তুমি এটা করতে চাইছো, তুমি এটা করো, তুমি পারবে, তোমার নাম হবে অনেক, তুমি আজকে কষ্ট করছো, দেখো একদিন তুমি খুব ভালো অপরচুনিটি পাবে, এরকম ওকে অনেক কথা বলে। এবং ওকে ওই ছেলেটাই বলে যে আমি তো একটা জায়গায় জানি, তো দেখবেন পুজোর সময় বিভিন্ন ধরনের যে নিউজ পেপার আছে, তো সেই নিউজ পেপারে বিভিন্ন বড় বড় জায়গার জামা কাপড়, সে শাড়ি হোক, ড্রেস হোক, এগুলোর মানে মডেলিংয়ের আর কি ছবি বেরোয়। কোনো একটা ধরুন নামকরা দোকান বা নামকরা একটা বিপণী সংস্থা, তো তার দেখবেন যখন বিজ্ঞাপনগুলো খবরের কাগজে আসে, তো সেখানে দেখবেন যে অনেক সময় আমরা এটা দেখে থাকি যে কোনো হয়তো মডেল সেই দোকানের শাড়ি পরে আছে, সেই ছবিটা হয়তো দেয়া রয়েছে। তো এই রকম কিছু প্রজেক্টের কাজের কথা কিন্তু ওই ছেলেটা এই তনুশ্রীকে বলে। তো তনুশ্রী তো খুব তাড়াতাড়ি রাজি হয়ে যায়। তো ওকে বলে যে
ওকে একটা কলকাতার নাম করা একটা শাড়ি সংস্থার কথা বলছে যে ওদের একটা পুজোর সময় ওদের শাড়ি দিয়ে একটা শ্যুট হবে, তো তুমি কি করবে? তো তখন তনুশ্রী এক বাক্যে রাজি হয়ে যায়, বলে হ্যাঁ আমি করব, আমার খুব ভালো লাগবে করতে। তো তনুশ্রী সেই কাজটা করে এবং ওকে একটা খুব সুন্দর একটা স্টুডিওতে নিয়ে যায় এবং সেখানেও সত্যিকারেরই দেখে যে সেই বিপণী সংস্থার যে মালকিন, তো সেই মালকিন যারা মালিক পক্ষের আর কি লোক, তারা সকলে রয়েছে। তো তাদের শাড়ি পরে, আর ও ছাড়া আরও 2-3 জন মডেল ছিল, ইভেন ছোট বাচ্চাও ছিল, তাদের বাচ্চাদের জামা কাপড়েরও শ্যুট ছিল, পুজো উপলক্ষে আর কি এগুলো দেয়া হবে। তো ও দেখে যে ও সেখানে শ্যুট করে, মানে মডেল হিসেবে শ্যুট করে এবং ওর না খুব ভালো লাগে। হুম। তো এইটা ছাড়াও ওকে ছেলেটা একটা মানে গুজরাটের কোনো একটা মানে ওটাও আর কি ওর কোনো বস্ত্র বিপণী সংস্থা, সেটাও খুব বড় একটা নামকরা সংস্থা। তো তাদের বেশ কিছু লেহেঙ্গা ছিল, যেহেতু পুজোর পরে দীপাবলি আসে, তো সেই মানে অ্যাডগুলো অ্যাকচুয়ালি ওই গুজরাট, হরিয়ানা এই সব দিকে দেখানো হবে। তো সেই সময় ওকে সিলেক্ট করে ওই লেহেঙ্গা পরে শ্যুট করানোর জন্য। এই দুটো শ্যুট ও করে এবং এই দুটো শ্যুট করে মোটামুটিও একটা ভালো পেমেন্টও পায়। এবার ওই যে ছেলেটির সাথে তনুশ্রীর যে আলাপ হলো, যে সাউন্ড নিয়ে আর কি ও বলেছিল কাজকর্ম করে, তো ওর না খুব ভালো লাগে ছেলেটাকে, মানে ওকে এত হেল্প করেছে, ও সত্যি সত্যি দুটো শ্যুট করে এবং তার থেকেও মোটামুটি ভালো একটা পারিশ্রমিক পায়। পুরো বিষয়টায় না ওর মানে তনুশ্রীর মনে ছেলেটার জন্য একটা বেশ ভালোবাসা জন্মায় এবং ও এটাও বুঝতে পারে যে ছেলেটারও ওকে ভালো লাগে। তো এই করে দুজনের মধ্যে বেশ একটা ভালো সম্পর্ক ক্রিয়েট হয়। এবার তনুশ্রী ভাবছে যে বাড়ি থেকেও খুব জোর মানে বিয়ের কথা বারবার বলছে, সমস্ত কিছু হচ্ছে, তো ও ভাবে যে ঠিক আছে, ও যখন আমার কাজটাকে এতটা সাপোর্ট করে, তাহলে তো আমি বিয়ের পরেও এসব মডেলিং করতেই পারবো। বা ও মানে সেটা ওকে এটাও হেল্প করেছিল, বলেছিল যে তুমি অমুক অমুক জায়গায় মানে একটা নতুন প্রজেক্ট হবে, তুমি সেখানে অ্যাপ্লাই করে দেখতে পারো, সেখানে তুমি তোমার ছবি টবি পাঠিয়ে দেখতে পারো। ইভেন ওকে নাকি মানে এই যে ফটোশ্যুট যে করায়, মানে নিজের আর কি যে ফটো দিয়ে যে বিভিন্ন জায়গায় যে অ্যাপ্লাই করতে হয়, তো সেই ফটোগুলো তুলতেও কিন্তু বেশ পয়সা লাগে। পোর্টফোলিও যেটাকে বলে। তো ওকে নাকি একজনকে দেখিয়ে দিয়েছিল, তো মানে ও রেফারেন্সে গেছিলো, সেখানে ও বেশ মানে অপেক্ষাকৃত মার্কেট প্রাইসের থেকে কম টাকায় কিন্তু পোর্টফোলিও তৈরি করে। তো এত কিছু মানে যখন ব্যাপারগুলো ঘটে, তো তখন ও মনে মনে ভাবে যে তাহলে আমরা বিয়ে করে নিই। বাড়ি থেকে ওকে বারবার বলছে তনুশ্রীকে যে তুই বিয়ে কর বিয়ে কর। আর বললাম যে ওরা কিন্তু নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করতো, ওর বাবা রিটায়ার করে গেছে। তো সব কিছু মিলিয়ে একদিন তনুশ্রী ভাবলো যে ছেলেটাকে এই বিষয়ে বলবে। তো যেমন ভাবা তেমন কাজ। তনুশ্রী একদিন ছেলেটার সাথে যখন ফোনে কথা বলতে বলতে তনুশ্রী বিয়ের কথাটা বলে দেয় যে আমার বাড়ি থেকে এরকম বারবার বলছে, তো তুমিও তোমার বাড়িতে বলো, আমি আমার বাড়িতে বলি, তারপরে দুই বাড়ি কথা বলে আমরা বরং বিয়ে করে নিই। এবার বিয়ের পরেও তো আমি এগুলো করতে পারবো, তুমি আমাকে এত সাহায্য করছো, তোমার জন্য আমি দুটো শ্যুট পেলাম, দুটো বড় ব্র্যান্ডের সাথে কাজ করার, তো তুমি তো এটা করতেই পারো। তো এই কথাটা যখন তনুশ্রী ছেলেটিকে বলে, ছেলেটা না মানে যাকে বলে আকাশ থেকে পড়ে কথাটা শুনে। মানে ছেলেটা বলছে যে তুমি এই কথাটা আমাকে বলছো? তো তনুশ্রী বলছে হ্যাঁ আমি বলছি। তো তারপরে যেভাবে তনুশ্রী লিখেছে আমি সেভাবেই আপনাদেরকে বলছি। ছেলেটা মানে পুরো 180 ডিগ্রি ঘুরে যায়। তনুশ্রীকে ছেলেটা বলছে যে তুমি মডেল হবে বলছো, তুমি অভিনেত্রী হবে বলছো, আর তুমি বলছো তুমি এখন বিয়ে করবে। তখন তনুশ্রী বলছে হ্যাঁ আমি তোমাকেই তো বিয়ে করার কথা বলছি, আমি তো অন্য কাউকে বিয়ে করবো বলছি না, তুমি তো সবই জানো, তুমি তো নিজেই লাইনে রয়েছো, ফলে তোমাকে যদি আমি বিয়ে করি তাতে তো অসুবিধে কিছু নেই। তো ছেলেটা তো মানে ওর এই কথাটা শুনে নাকি ও যেটা লিখেছে মানে প্রায় 1 থেকে 1.5 মিনিট ছেলেটা হো হো করে হাসে ফোনের মধ্যে। মানে তনুশ্রী লিখেছে যে আমি মানে সেদিন কি করব আর কি বলবো আমি কিছু বুঝতে পারছি না। আমি যখন ওকে একটা এরকম সিরিয়াস কথা বলছি যে আমার বাড়ি থেকে বিয়ের কথা বলছে, ওই কথাগুলো শুনে 1 থেকে 1.5 মিনিট শুধু হো হো করে হেসে গেল। এবং তখন মানে ওই ছেলেটা ওকে বলছে যে আমি অনেকের সাথে কাজ করেছি, কাজের সুবাদে আমার অনেকের সাথে আলাপ হয়েছে, বলছে যে তোমার মতো আমি বোকা মেয়ে দেখিনি। তুমি সবে নিজের যে মানে কাজ শুরু করা মানে যা শুরু করেছো, এখনও তুমি কোনো বড় জায়গায় যাওনি, তুমি এখনও কোনো টিভি চ্যানেলে নামকরা চ্যানেলে তুমি সেভাবে তোমাকে কেউ চেনেও না, কেউ তোমাকে ছোট মানে বলছে এরকম কয়েক সেকেন্ডের রোলে কেউ কাউকে মনে রাখে না। নায়ক নায়িকার পিছনে 6-7 জন দাঁড়িয়ে রয়েছে, সেখানে কোনা করে তোমাকে একটু মানে টিভিতে ফাঁক দিয়ে দেখা যাচ্ছে, এইটা অ্যাকচুয়ালি কোনো ব্যাপারই না। তো তখন ওকে তো মানে বিভিন্ন রকম কথাবার্তা শোনায় এবং ছেলেটা রীতিমতো যাকে বলে ওকে নিয়ে মানে মজা করে।
যে তোমার মতো মেয়ে তুমি জীবনে কী করবে, তোমার কিছুই হবে না, তুমি বলছো আমাকে বিয়ে করবে, এটা কোনো দিনই সম্ভব নয়। তো তনুশ্রী না মানে তখন ও সত্যিই বিষয়টার মানে প্রথম দিকে ওই ছেলেটার সাথে ওর আলাপ, তারপরে ওর কাজকর্ম, এই সব কিছু নিয়ে না ও খুব সিরিয়াস ছিল। তার মধ্যেই ছেলেটা যখন মানে এরকম একটা রিয়াকশন দিল, ওর না খুব অদ্ভুত লাগে এবং ও ভাবছে যে আমি ভুলটা কী করলাম বা ভুলটা আমি কী বললাম। এবং তারপরে এটা নিয়ে ছেলেটার সাথেও 2-3 দিন মানে যথেষ্ট বাকবিতণ্ডা হয়। ওরা একদিন দেখা করে এবং ও ভেবেছিল, তনুশ্রী যেটা ভেবেছিল যে হয়তো ফোনে ফোনে বলছে, হয়তো ছেলেটা সিরিয়াস নিচ্ছে না বা সিরিয়াসলি ব্যাপারটাকে ভাবছে না। তো তনুশ্রী একদিন ছেলেটার সাথে জোর করেই দেখা করে এবং দেখা করে যখন এই কথাগুলো বলে ওকে, তখন ছেলেটা ওকে পরিষ্কার বলে যে দেখো, আমি তো এখন বিয়ে করতে পারবোই না, আর দ্বিতীয় কথা হচ্ছে যে তুমিও এখন চাইলে বিয়ে করো যদি তুমি জীবনে কিছু করতে চাও। তুমি আগে জীবনে কিছু করো, জীবনে দাঁড়াও, তারপরে তুমি যা কিছু করার করো। তো তনুশ্রী বলছে কেন, তুমি কেন বিয়ে করতে পারবে না, এটা কেন বলছো? তো তখন ছেলেটা বলছে যে আমি তোমাকে যেটা বলেছিলাম, আমি তোমাকে অনেকটাই মিথ্যে কথা বলেছিলাম। মানে ওই যে ছেলেটা বলেছিল যে ওর একটা নিজস্ব স্টুডিও আছে, ও সিরিয়াল বা ফিল্মের সেটে যে সাউন্ডের যে ব্যাপারগুলো থাকে সেগুলো নিয়ে ও কাজকর্ম করে, বলছে অ্যাকচুয়ালি ও কিছুই করে না। ও মানে এই সাউন্ডের যে ব্যাপারটা রয়েছে, মানে যার আর কি সাউন্ড স্টুডিও রয়েছে নিজস্ব, সেখানে ও সহকারী হিসেবে জাস্ট কাজ শেখে, জাস্ট কাজটুকু করে এবং তার জন্য ও একটা খুবই মানে স্বল্প বেতন পায়। আর বাকি ও মানে শুটিং সেটে ও থাকে ঠিকই, বাট হেল্পিং হ্যান্ড হিসেবে থাকে এবং কোনো কিছু নিজের নয়, বা ও নিজে যে কোনো পোস্ট হোল্ড করে বা ও নিজে যে একটা বড় কিছু কাজ করে সেটা না, ও সব জায়গাতেই সহকারী হিসেবে কাজ করে, তাও সবে কাজ শিখছে। তো এই কথাটা যখন তনুশ্রী শোনে, ও মানে আকাশ থেকে পড়ে, যাকে বলে ওর মানে পায়ের নিচ থেকে মাটি সরে যায়। মানে ওর জীবনে মানে প্রথমে একটা ওই যে ওর নাচের স্যারের সাথে যে ও ভেবেছিল যে নাচের স্যার ওকে নিয়ে যাবে, ওকে মুম্বাইয়ে যে বড় সুযোগটা উনি পেয়েছে এবং যেটা চাইলেও উনি করতেও পারতো হয়তো, সেটা একটা হলো না। সেই সময় একটা ও জীবনে বড় ধাক্কা খেয়েছিল। এই আবার মানে দ্বিতীয়বার আবার তনুশ্রী কিন্তু এই ছেলেটার থেকে, যাকে বলে মানে একটা প্রতারণা বলুন বা বিশ্বাসঘাতকতা বলুন, সেরকম একটা কিছু পেল। এবং তখন ছেলেটা বলছে যে দেখো, তোমাকে আমি যখন প্রথম দেখি বা তোমার সাথে যখন আমার কথা হয়, তখন আমি দেখলাম তুমি উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক ঘুরছো বিভিন্ন জায়গায়, তুমি স্টুডিওতে নিজের বায়োডাটা ফটো দিয়ে বেড়াচ্ছ। তা আমার তোমাকে দেখে ভালো লেগেছিলো, আমার মনে ছিল আমি যদি তোমাকে কোনো হেল্প করতে পারি। তো আমি তোমাকে যে দুটো কাজের কথা বলেছিলাম, সেখানে আমার যে হেড আর কি, যিনি আর কি হেড ক্যামেরা পার্সন বা যিনি ফটোগ্রাফার ছিলেন, বলছে যে দেখো আমি তার সাথে মানে সহকারী হিসেবে গেছিলাম। তা আমার কাছে ওই নিউজটা ছিল, ওই ইনফরমেশনটা ছিল, আর আমি যেহেতু নিজে সেটা করতে পারবো না, কারণ আমি তো আর মেয়ে নই যে আমি শাড়ি পরে শ্যুট করবো, তো আমি তোমাকে চিনতাম, আমি তোমাকে বলে দিয়েছি কারণ আমার মনে হয়েছিল যে তোমার হয়তো কাজটা দরকার। বলছে দেখো, সেখান থেকে তোমার আমাকে ভালো লাগা, আমার তোমাকে ভালো লাগা, সেটা আলাদা জিনিস, কিন্তু আমার পক্ষে বিয়ে করা কোনোভাবেই সম্ভব নয়। এই কথাটা ছেলেটা পরিষ্কার ওকে বলে দেয় এবং ওকে এটাও তার সাথে বলে যে দেখো, আমি হয়তো এখানে আর খুব বেশি দিন থাকবো না, কারণ আমাকে এটা নিয়ে যা করার করতে হবে। তো আমি হয়তো অন্য কোনো জায়গায় চলে যেতে পারি। তো তুমি আমাকে আর যোগাযোগ করো না, আমিও তোমার সাথে যোগাযোগ করবো না। তুমি ভালো থেকো, তোমার যদি মনে হয় যে তুমি বিয়ে থা করবে, তুমি একবার আমাকে বলেছিলে যে তোমার বাবা মা তোমার জন্য সম্বন্ধ দেখছিল, তুমি বিয়ে করে ফেলো। তো এই বলে ছেলেটা চলে যায় এবং ছেলেটা এমনভাবেই ওর সাথে সেদিন কথা বলে, যেটা তনুশ্রী লিখেছে যে এরপরে ওর আর কোনোদিনই ইচ্ছে করেনি যে ছেলেটাকে ঘুরিয়েও ফোন করবে, কারণ ছেলেটাকে পরিষ্কার বলে দেয় যে তুমি তোমার মতো তোমার পথ দেখে নাও, আমার পথ আলাদা, তুমি তোমার নিজেরটা নিজে বুঝে নাও, আমি তোমাকে আর কোনো হেল্পও করতে পারবো না। আর তুমি আমার সম্পর্কে যা যা চিন্তাভাবনা করো বা যেটা চিন্তাভাবনা তোমার মনের মধ্যে আছে, সেটাকে নয় তুমি মন থেকে ঝেড়ে ফেলে দাও, নাহলে তুমি সেটা আর বাইরে প্রকাশ করো না, তোকে পরিষ্কার বলে দেয়। এবার এই কথাগুলো যখন ও শোনে, ওর খুব খারাপ লাগে এবং আবারও মানে দ্বিতীয়বারের জন্য ও কিন্তু জীবনে একটা বিশাল ধাক্কা খায়। যাই হোক, তো এই সমস্ত কিছুর মধ্যে কিন্তু চাকরিটা যে যে জায়গায় ও কাজ করতো সেটা কোনো রকমও মানে চলছিল। এবার তারপরে কিছুদিন কেটে যায় এবং ওর বাবা মা যখন আবার ওকে বিয়ের কথা বলে, তখন তনুশ্রীর আর হাতে ওর কোনো উপায় নেই, তো ও বলে যে ঠিক আছে, তোমরা সম্বন্ধ দেখতে পারো। এবার তোর বাবা মায়ের ভীষণ আনন্দ, ভীষণ খুশি যে এবার মেয়ের জন্য সম্বন্ধ দেখবে, তো ওনারা সম্বন্ধ দেখতে থাকে। এবার এরকমভাবেই সম্বন্ধ দেখতে 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 ওর একটা জায়গায় বিয়ের ঠিক হয়। এবার এখানে একটা জিনিস বলে রাখি, ও যে অ্যাস্ট্রোলজারের কাছে গিয়েছিল, ওই যে বললাম যে ওর অফিসের একজন কালিগের দাদা,
তো সেটা কিন্তু 3 মাস কন্টিনিউ করার পরে এই সব ঘটনাগুলো ঘটে এবং ও কিন্তু এগুলো থেকে সম্পূর্ণ রকমভাবে নিজেকে সরিয়ে আনে। ও ভাবে যে দূর আমার কোনো কাজে দিল না, আমার বেকার বেকার 3 মাস আমি টাকা দিলাম। তো ওই যে কালিগ ছিল তার সাথে কিন্তু তনুশ্রী কথা বলতো না, কারণ ওর মনে হয়েছিল যে ধর ওনার দাদার কাছে আমাকে এভাবে পাঠালো কিন্তু আমার তো কোনো কিছুতেই কিছু কাজে দিল না। তো ওর হাতে যে ওই বাজু বন্ধনী করে যে ওর উপর যে ওই স্টোনগুলো পড়েছিল 4-5 মাস পরে ওটাও খুলে ফেলে দেয়। আর ওই যে কালিগ ছিল তার সাথেও আর কথা বলতো না। তো এইভাবে চলে। এবার ওর যখন বিয়ে মোটামুটি ঠিক হয়ে যায়, একটা ছেলের সাথে ওর বিয়ে ঠিক হয় এবং তার বাড়িটা ছিল একদমই মানে ওই রাজপুর সোনারপুর যে লাইনটা ওই দিকটায়। এবার বিয়েটা মোটামুটি ঠিক হয়ে গেছে। এবার ওই যে কালিগ ছিল সেই কালিগ যার সাথে ও কথা বলতো না, যার দাদার মানে অ্যাস্ট্রোলজার ছিলেন, তো সে ওকে মাঝে মধ্যে ওর সাথে কথা বলার চেষ্টা করতো কিন্তু ও এড়িয়ে এড়িয়ে যেত। তো সে একদিন ওর সামনে এসে বলছে যে আমি বুঝতে পেরেছি তুমি আমার সাথে কেন কথা বলো না। তো আমার দাদাও জিজ্ঞেস করছিল যে, এবং আমার দাদা আমাকে বললো যে ওই মেয়েটা যে আমার কাছে এসেছিল ওর জীবনে কিন্তু একটা খুব বাজে সময় আসতে চলেছে। তো দেখো তুমি আমার সাথে কথা বলো না ঠিকই, কিন্তু আমার দাদা যখন এই জিনিসটা বুঝতে পেরেছে, এবং ও কিন্তু অনেক বড় মাপের অ্যাস্ট্রোলজার, তো তাই আমার মনে হলো তোমাকে এটা সাবধান করা উচিত। তুমি কিন্তু তোমার জীবনে একটা খুব খারাপ সময় আসছে এবং তোমাকে এই সময়টা খুব সাবধানে চলতে হবে, খুব সাবধানে ডিসিশন নিতে হবে। এবং এই সময়টাকে যদি তুমি কাটিয়ে উঠতে পারো তাহলে কিন্তু তোমার জীবনে আর পিছনে ফিরে তাকানোর কোনো মানে কোনো দরকার পড়বে না। এবং তোমার জীবনে এরপরে উন্নতি উন্নতি, মানে প্রচুর তোমার টাকা পয়সা হবে, ঐশ্বর্য হবে, সব হবে, এরকম ওকে কথাবার্তা বলে। এবার ওই যে প্রথমবার যে এই তনুশ্রী ওই অ্যাস্ট্রোলজারের কাছে গেছিল তখন না ও মনে অনেক আশা ছিল, অনেক ভেবেছিল যে যা যা বলেছে সব সত্যি হবে। তারপরে ওর মানে এবং সেরকম কিছু কিছু হয়েওছে, যেমন ওই ছেলেটার সাথে ওর পরিচয়, দুটো ভালো ব্র্যান্ডের হয়ে মানে জাস্ট স্টিল ফটোশ্যুট করেছিল। তো ভাবলো যে মানে এগুলো হয় এবং তারপরেই যে সব কিছু এক নিমেষে চলে যায়, ছেলেটার সাথে ওর বিচ্ছেদ হয়ে যায়। তারপরে আবার ওর জীবনে এই সম্পূর্ণ ওই বিষয়টা থেকে ও নিজেকে দূরে সরিয়ে নিয়েছিল, এই শুটিং মডেলিং এগুলো থেকে আস্তে আস্তে ও নিজেকে খুব কষ্ট করে মন থেকে দূরে সরিয়ে দিয়েছিল। তো এই কথাটা যখন ওই লোকটা আবার এসে ওকে বলে যে তোমার জীবনে একটা খুব খারাপ সময় আসতে চলেছে এবং এই সময়টা যদি তুমি কোনোভাবে কাটিয়ে উঠতে পারো তারপরে আবার তোমার জীবনে খুব ভালো সময়, এই ব্যাপারটা না ওর ভিতর থেকে নাড়া দিয়ে যায়। এবং শুধু নাড়া দেয় তাই নয়, এই যে ওর সাথে মানে এই যে 3 মাসের জন্য ওই শিকড়ের জল খেয়েছিল বা ওই যে যে স্টোন দুটো ধারণ করেছিল সেই সমস্ত বিষয়গুলো আবার ওর কিন্তু মনে মাথাচাড়া দেয়। এবার তার ফলস্বরূপ কি হলো, ফলস্বরূপ যেটা হলো ও আবার গেল ওই অ্যাস্ট্রোলজারের কাছে, ওনার দাদার কাছে। এবং গিয়ে তো ও বললো আমার ভুল হয়ে গেছে, আমি আপনার কাছে আসিনি বা কিছু, আমার মন মেজাজ ভালো ছিল না। তো তখন ওই অ্যাস্ট্রোলজার বলে যে হ্যাঁ আমি তো বুঝতে পারছি, আমি দেখতে পাচ্ছিলাম যে তোমার জীবনে একটা খুব বিপদ আসতে চলেছে। তো তখন ও বলছে কী বিপদ। তো তখন ওকে নানান ধরনের মানে কনফিউজিং কথাবার্তা বলে যে এইটা হবে, ওই হবে, সেই হবে, এটা এরকম করে হয়ে যেতে পারে তোমার জীবন, তোমার তুমি মরেও যেতে পারো, এরকম নানান উল্টো পাল্টা কথা ওকে বলে। এবার এইসব যখন ও শোনে আবার কিন্তু ওর মাথাটা পুরো ঘুরে যায়। এবার এদিকে তো বিয়ে ঠিক হয়ে গেছে, এবার বাড়িতে এসেও বলতেও পারছে না যে ও আর বিয়ে করতে চায় না, কিন্তু ওর মনের মধ্যে না আবার ওই ডাউটগুলো ঢুকে গেছে যে আমার জীবনে খারাপ সময় আসতে চলেছে, তার মানে আমার বিয়েটাই হয়তো করাটা ঠিক না। আর বিয়ে যদি আমার একবার হয়ে যায় তাহলে তো আমি আর জীবনে এই মানে এই স্বপ্নগুলো আমার কোনো দিনই পূরণ হবে না। কারণ ওর সাথে যার বিয়ে ঠিক হয়েছিল সে ছিল একটা স্কুলের টিচার। স্কুল টিচার এবং ফ্যামিলিটা বেশ শিক্ষিত ভালো একটা ফ্যামিলি। আর ওর যেখানে অফিসটা ছিল সেখান থেকে আবার যেখানে ওর বিয়ে ঠিক হয় সেটা অনেকটা দূর, মানে এটাও ভেবেই নিয়েছিল যে যখন ওর আর কি বিয়েটা ফিক্স হচ্ছিল তখন ওটা ভেবে নিয়েছিল যে ওকে চাকরিটা ছাড়তে হবে, কারণ রাজপুর সোনারপুর থেকে ও যেখানে চাকরি করে সেখানে আসতে 3 ঘন্টারও বেশি সময় লাগে। ফলে মানে চাকরিটা ওর পক্ষে কন্টিনিউ করাটা মানে কতদূর কন্টিনিউ করতে পারবে এটাও মানে ভেবেছিল যে হয়তো আমাকে ছেড়ে দিতে হবে। কিন্তু ওই অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়ার পর, এবং আরেকটা কথা এটা বলি সেটা হচ্ছে যে ওর মনে মানে যেটা তনুশ্রী নিজে স্বীকার করেছে যে মানে ওটাও নিজেই লিখেছে যে আমার এটা বলতে কোনো দ্বিধা নেই যে সেই সময় আমি যেন আমার নিজের মধ্যেই ছিলাম না, মানে আমার চিন্তা ভাবনা আমি কি করব না করব সব কিছুই যেন আমার মনে হতো যে ওই অ্যাস্ট্রোলজার যদি বলে দেয় তাহলে আমি সেটা সেভাবে করবো, তাহলেই হয়তো আমার ঠিক হবে। মানে ও নিজে যদি বুঝতেও পারতো যে হ্যাঁ ওর পক্ষে এটা হয়তো করা ঠিক বা এটা বলা ঠিক এটা বলা ঠিক না,
ও সেটাও বলতে পারতো না। মানে ওর নিজের মতনের যে সেলফ কনফিডেন্স, সেই বিষয়টাই কোনো না কোনোভাবে হয়তো ওর মধ্যে থেকে চলে গেছিলো। যাই হোক, তো বিয়ে স্থির হয়ে গেছে এবং আলটিমেটলি ওর বিয়েটা হয়ে যায়। এবার এই যে লাস্টবার ও যে ওই অ্যাস্ট্রোলজারের কাছে গেছিল, সেই অ্যাস্ট্রোলজার কিন্তু ওকে একটা জিনিস, একটা হাতের মানে রাখি টাইপের একটা জিনিস, মানে হলুদ কালো লাল সুতো মতো একটা ওকে দিয়েছিল এবং সেটা বলেছিল ওকে হাতে সবসময় বেঁধে রাখতে। এবার ওই যে ও জিনিসটা বেঁধেছিল, সেই বেঁধে থাকার পর থেকে না, মানে যেদিন ও বাঁধে ওই জিনিসটা, ওর মা ওকে জিজ্ঞেস করে যে এটা কী বেঁধে এসছিস। তো ও বলছে যে না, এটা খুব ভালো জিনিস, এটা আমাদের অফিসের ওখানে একজন নিয়ে এসেছিলো, এটা অমুক একটা জিনিস, মানে পুরো ভুলভাল বলে যে এটা পড়লে চাকরি বাকরিতে উন্নতি হয়, বিয়ে যারা করছে তাদের বিয়ের পরে ভালো সংসার হবে, সব কিছু মানে এরকম একটা ভুলভাল কথা বলে এবং ওর মা সেটা বিশ্বাসও করে নেয়। ও তো সেটা পড়ে নিয়েছে। এবার যেটা ও লিখেছে যে তনুশ্রী যখন বিয়ে হয়ে ওর শ্বশুরবাড়িতে আসে, ওর শ্বশুরবাড়ি কিন্তু সত্যিই খুব ভালো ছিল। ওর হাজবেন্ড যথেষ্ট ভালো মানুষ, শিক্ষিত, মার্জিত কথাবার্তা, রুচিসম্পন্ন একজন মানুষ। ওর শ্বশুর শাশুড়ি সবাই খুব ভালো ছিল। এইবারে মানে ওকে না মানে খুব প্যাম্পার করতো, মানে ওর কি ভালো লাগে না ভালো লাগে সমস্ত কিছু ওরা সেভাবেই করার চেষ্টা করতো, সব কিছু করতো। এবার আমি বললাম যে ওর যে শ্বশুরবাড়ি যেখানটা ছিল সেখান থেকে ওর যেখানে ও চাকরি করতো সেই জায়গাটা বেশ ডিস্টেন্স ছিল, প্রায় 3 ঘন্টা মতো লাগতো। তো ও ভাবলো যে ঠিক আছে, আমি যতদিন পারি চাকরিটা কন্টিনিউ করি। এবার ও কন্টিনিউ করলো। এবার ওকে এমনিতেও বাড়িতে কিন্তু কোনো রান্না বান্না বলো বা এমন কোনো কাজ যেটা ও না করলে হবে না, ওকেই করে যেতে হবে, এরকম কিন্তু কোনো বাধ্যবাধকতা ছিল না। তো ওর শাশুড়ি যেরকম কাজকর্ম করতো, শ্বশুরমশাই, ওদের বাড়িতে কাজের লোক ছিল, তারাই সমস্ত কিছু করে নিত। এবার আস্তে আস্তে ওর মনে একটা অদ্ভুত রকমের বিষয় এলো, যেটা তনুশ্রী লিখেছে, ও নিজেও জানে না কেন এসছিল। ও সবসময় ভাবতো যে ওর জন্য পরিবারের প্রত্যেকটা লোক যেন প্রচুর প্রচুর করে। মানে যেটা ও বলতে চেয়েছে যে বাপের বাড়িতে ও যে আদর আপ্যায়নটা, যেহেতু নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি ছিল, ওর বাবা অনেক কষ্ট করতো, তো সেখানে ওকে অত বেশি যত্ন আত্তি করা, অত বেশি প্যাম্পারিং করাটা সম্ভবপর ছিল না। এবং তারপরে ওর ভাইও ছিল। তো সব কিছু মিলিয়ে ওর বাপের বাড়িতে যা যা পায়নি বরং, সেগুলো কিন্তু শ্বশুরবাড়িতেও পেত। সবাই ওকে ভীষণ ভালোবাসতো। ওর টিফিন গুছিয়ে দেওয়া, ও সকালে কি খেয়ে বেরোবে, সমস্ত কিছু কিন্তু করতো। এবং এরকমভাবে করতে করতে মানে এই তনুশ্রীর না মনে একটা মানে বেশ ভালো লাগা তো কাজ করতোই, তার সাথে সাথে ও মনে করতো যে এরকমই হওয়া উচিত। মানে ও ভাবতো যে ও বেরোনোর আগে কী খেয়ে বেরোবে সেটা সবাই ওকে জিজ্ঞেস করবে, ওর মুখের সামনে সমস্ত খাবার ধরবে, ও যখন অফিস থেকে বাড়ি ফিরবে সবাই ওকে খেতে দেবে, ওকে জিজ্ঞেস করবে ওর দিনটা কেমন গেল, ওর জন্য সবাই সমস্ত কিছু করবে। এবং সেটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছিল। কিন্তু কোথাও গিয়ে তনুশ্রীর মধ্যে একটা অদ্ভুত রকমের, যাকে বলে স্বভাব, বা বলা যেতে পারে যে ওর পার্সোনালিটির মধ্যে একটা অদ্ভুত চেঞ্জ এলো। সেটা হচ্ছে ও খুব রুড হতে থাকলো আস্তে আস্তে। ওর কথাবার্তার মধ্যে একটা অহংবোধ চলে এলো। ও সবাইকে বাড়িতে, শ্বশুরবাড়িতে বলতো যে আমি এই বিয়ে করে নিলাম, যদি বিয়ে আমি না করতাম তাহলে আমি এতদিনে বড় নায়িকা হয়ে যেতাম, বা আমি বড় আর্টিস্ট হয়ে যেতাম, বা আমি বড় মডেল হতাম। এবং প্রত্যেকটা ক্ষেত্রে ও শ্বশুরবাড়ির লোকেদেরকে ছোট করা শুরু করলো। এবং সবসময় ও অর্ডার করতো যে এই যে যা যা কথা আমি এখানে বলছি, এই প্রত্যেকটা কথাই কিন্তু তনুশ্রী নিজেই ইমেলে লিখেছে ওর নিজের সম্পর্কে। তো এরকম করে বলতে থাকে। এবার প্রথম দিকে যখন ওই ব্যবহারগুলো করতো, শ্বশুরবাড়ির লোকেরা কেউ কিছু বলতো না। কিন্তু আস্তে আস্তে যখন দিনের পর দিন ও এরকম ব্যবহার করতে লাগলো, আর যখনই ওই অ্যাস্ট্রোলজারের কাছে যেত, সে বলতো যে ওর একটা খুব খারাপ সময় চলছে, ওকে নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে ঠিকঠাক রাখতে হবে। এবং যখনই ও এগুলো শুনতো, তখনই কিন্তু ওর মনে হতো যে ও শ্বশুরবাড়ির লোকে, মানে ও যে লক্ষ্যে পৌঁছতে চাইছে সেগুলো হয়তো শ্বশুরবাড়ির, মানে ও বিয়ে করে ফেলেছে বলেই ওর পক্ষে সেটা হচ্ছে না, বা ও হয়তো কোনো স্টুডিওতে নিজের বায়োডাটা দিয়ে এসেছে, ছবি দিয়ে এসেছে, সেখান থেকে হয়তো ওকে কল করেছে, ওকে যেই জিজ্ঞেস করছে যে তুমি ম্যারিড কিনা, ও যখনই বলছে আমি ম্যারিড, আমি অমুক জায়গায় থাকি, তখন হয়তো সেখান থেকে যে ফোন করেছে সে বলছে আপনি তাহলে এতটা সময় কি আদৌ দিতে পারবেন আপনার কাজে, তো তখন হয়তো সেখানে না করে দিচ্ছে। সমস্ত কিছু মিলিয়ে ওর পুরো রাগটা গিয়েও শ্বশুরবাড়ির উপরে পড়ে। এবং আস্তে আস্তে ওর কিন্তু ব্যবহার চেঞ্জ হতে থাকে। প্রথম দিকে ও যখন শ্বশুরবাড়ি আসে, সকলের সাথে ওর একটা ভালো টার্ম ছিল, ভালোভাবে কথা বলতো তনুশ্রী। কিন্তু আস্তে আস্তে কেন জানি না তনুশ্রীর সবার উপরে খুব রাগ হতো। মানে ওর কোনো কিছুই ভালো লাগতো না। মানে ওর বাড়িতে, ওর শ্বশুরবাড়িতে যদি ওর পছন্দের খাবারও রান্না হতো, ও
ও ভালো হলেও বলতো জিনিসটা খারাপ, সকলের সাথে খুব খারাপভাবে ব্যবহার করতো। মানে বাড়িতে যদি ছুটির দিনও ওর হাজবেন্ড বললো যে তুমি একটা কিছু রান্না করো, ও করতে চাইতো না, ঝগড়া অশান্তি করতো। ও বলতো যে আমি কি কাজের লোক নাকি, এরকম নানান কথাবার্তা বলতো এবং বাড়ির কোনো কাজকর্ম কোনো কিছুতেই ও পার্টিসিপেট করতো না। যাই হোক, এভাবে বেশ কিছুদিন চলার পরে একদিন ওদের শ্বশুর বাড়িতে একটা অনুষ্ঠান হয়। একটা পুজো ছিল। তো সেই পুজোতে ওর শ্বশুর শাশুড়ি ওর হাজবেন্ড ওকে একটা কথাই বলে যে তুমি আজকের দিনটায় কোথাও বেরিও না। মানে এরকম একটা আমাদের পুজো বছরে একটা বার হয়, তো আমাদের সমস্ত আত্মীয় স্বজন সবাই একত্রিত হয়। তো ওকে মানে প্রায় রিকোয়েস্টই করে যে তুমি বেরিও না। এবার ঘটনাচক্রে যেটা ঘটে, ও ছুটিও নিয়েছিল অফিস থেকে। এবার ওকে তখন ওই যে অ্যাস্ট্রোলজার ছিল, সেই অ্যাস্ট্রোলজার ওকে বলে যে মানে তার কিছুদিন আগে বলেছিল যে তোমার একটা খুব ভালো সুযোগ আসতে চলেছে, তো তুমি কিন্তু সেই সুযোগটা মিস করো না, তোমার যে স্বপ্ন নায়িকা হওয়ার বা মডেল হওয়ার সেটা কিন্তু তোমার এবার ফুলফিল হবেই। তো ওকে একটা জায়গা থেকে একটা কল আসে ওর কাছে, এবং এই যে কলটা এসেছিল এটা কিন্তু কোনো চ্যানেল থেকে কল আসেনি বা কোনো মানে কোনো শুটিং সেটের ম্যানেজমেন্ট থেকে বা কোনো প্রযোজক এরকম কিন্তু কোনো জায়গা থেকে কলটা আসেনি। কলটা এসেছিল কোনো একটা সংস্থা যারা কোনো একটা সিরিয়ালের জন্য কাস্টিং করছে, সেখান থেকে ওর একটা কল আসে। এবং কল আর যখন আসে, আগের দুদিন আগে ওর কলটা এসেছিল এবং তারা ওকে বলে যে তুমি কি অমুক দিন ফ্রি আছো, তাহলে তুমি চলে আসো। এবার ও না, তখন ওর মাথায় ছিল না, ও বলে দেয় যে হ্যাঁ আমি ফ্রি আছি, এবং সেই যে দিনটার কথা ও বলে ও ফ্রি আছে সেটা কিন্তু এই পুজোর দিনটাই ছিল। এবার ও তো পরে ওর মনে পড়লো যে আরে পুজো আছে ওই দিন। এবার ও কী করেছে, ও ভাবছে ও কী করবে। তো প্রথমে ওর হাজব্যান্ডকে বলেছে যে দেখো আমার ওই দিন অফিসে একটা খুব দরকারি কাজ আছে, আমার কিন্তু যেতেই হবে, আমি বলে ফেলেছি কাজটা আমায় করতে হবে। তোর হাজব্যান্ড বলছে তোমাকে আমি এতদিন থেকে বলে রেখেছি, তুমি ওই দিনই কাজটা নিলে কেন, তুমি আগের দিন কাজটা কমপ্লিট করে আসো। তো বলছে না হবে না। এবার ওর হাজব্যান্ড বলছে যে ঠিক আছে, আমি তোমার সাথে যাই, আমি তোমার অফিসে যিনি মানে তোমার হেড আছে আমি তাকে রিকোয়েস্ট করব, তিনি তো আমাদের বিয়েতে এসেছিলেন, তো আমি তাকে রিকোয়েস্ট করবো, নিশ্চয়ই এই ব্যাপারটা উনি শুনবেন। তো তখন ও প্রচণ্ড ঝগড়া অশান্তি করে এবং মানে এতটাই ঝগড়া অশান্তি হয় ওর হাজব্যান্ডের সাথে এবং পুরো শ্বশুরবাড়ির সাথে, সবাই ওর উপরে খুব অফেন্ডেড হয়। সবাই ভাবে যে একটা দিন পুজো হবে, ওকে আমরা কোনো কিছুতে কখনো বাধা দিই না, একটা দিন বললাম সে ওরকম খারাপ ব্যবহার করছে। তো স্বাভাবিকভাবেই সকলের খুব বাজে লাগে এবং এই বিষয়টা কেন্দ্র করে এত বড় ঝগড়া অশান্তি হয় যে ও পুজোর দিন ও যেহেতু বেরোতে পারেনি, ওর খুব বিরক্ত লাগছিল, আত্মীয় স্বজনরা সবাই চলে এসছে এবং যেখানে তনুশ্রী নিজে লিখেছে যে আমি ছোট থেকে বাড়িতে সমস্ত কাজকর্ম মুখ বুজে করতাম, কিন্তু বিয়ে হয়ে আসার পরে সকলের এত প্যাম্পারিং, এত ভালোবাসা, এত কিছুতে আমি মানে ভুলেই গেছিলাম যে মানে আমি নিজেকে। এবং ও সেদিন ওই অশান্তিটা কেন করেছিল সেটা ও নিজেও জানে না, এবং পুজোর দিন বাড়ির শুদ্ধ সমস্ত আত্মীয় স্বজনের সামনে ওর হাজবেন্ড ও শ্বশুর শাশুড়ির সাথে খুব মানে ঝগড়াঝাটি করে এবং ওখান থেকেও পত্রপাঠ ওর বাপের বাড়ি চলে আসে। এই ঘটনায় ও শ্বশুরবাড়ির সবাই মানে একেবারে হতভম্ব হয়ে যায় যে একটা সামান্য ছোট্ট ব্যাপারকে কেন্দ্র করে তাদের বৌমার এমন কি হলো যে সে বাড়ি ছেড়ে চলে গেল এবং এতগুলো মানে বাড়ি ভর্তি লোক ছিল তাদের সামনে এরকম ওদের মাথাটাকে হেট করে দিল। এই নিয়ে একটা বিশাল অশান্তি হয় এবং একটা ছোট্ট বিষয়কে কেন্দ্র করে একটা মানে বিশাল মাপের অশান্তি হয়ে যায়। এবং ও যখন ওই বাড়ি ছেড়ে ওর বাপের বাড়ি চলে আসে, ও বাপের বাড়ি আসার আগে কিন্তু সেই যে অফিস থেকে ফোনটা এসেছিল ও সেখানে যায়, এবং সেখানে যখন যায় সেখানে গিয়ে ও জানতে পারে ওকে যেখান থেকে কল করেছে তারা একটা কোনো সিরিয়ালের জন্য কাস্টিং করছে বলে, বাট সেটা মানে কোনো লেজিট সংস্থা ছিল নাকি কোনো ভুয়ো সংস্থা ছিল সেটাও জানে না। বাট ওর থেকে 10,000 টাকা ওরা ডিমান্ড করে যে আপনাকে আমরা এই রোলটা পাইয়ে দেবো, আপনাকে এই বিষয়ে করতে হবে এবং আপনাকে 10,000 টাকা পেমেন্ট করতে হবে। তো এই 10,000 টাকা পেমেন্টের কথা শুনে সেই মুহূর্তে ওর কাছে ক্যাশ ছিল না, তো ওখান থেকেও চলে আসে। তো তারপরে তো ওর এভাবে বাপের বাড়ি চলে আসা নিয়ে বাড়িতেও প্রচণ্ড অশান্তি হয়, শ্বশুর শাশুড়ি দিক থেকে খুবই মানে ওরা খুবই হার্ট হয় এবং বহুদিন থেকেই তনুশ্রী একটু খারাপ ব্যবহার ওদের সকলের সাথেই করছিল, তার মধ্যে এই দুর্ব্যবহারটা কিন্তু ওনারা মেনে নেন না। এবার স্বাভাবিকভাবেই মানে বাড়ির বউ সকলের সামনে পুজোর দিন এভাবে ঝগড়া করে চলে আসবে, এটা কোনো বাড়িতেই মেনে নেয় না।
যথারীতি ওর শ্বশুরবাড়ি থেকেও মেনে নেয়নি এবং তারা বলে যে ঠিক আছে, বউ যখন চলে গেছে নিজের ইচ্ছেতে, আমাদের দিক থেকে কেউ আনতে যাবে না, এবং ও যদি নিজে ক্ষমা চায় আমাদের সকলের সামনে তাহলেই একমাত্র আমরা ওকে মেনে নেবো, আদারওয়াইজ আমরা মানে ওরা তনুশ্রী শ্বশুরবাড়ি থেকে বলে দেয় যে আমরা ওকে মানবো না। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যেটা তনুশ্রী লিখেছে, যে এইটা করার যখন ও ঘটনাটা ঘটায় ওর কিন্তু মনে হয়েছিল, তনুশ্রী এটা মনে হয় যে ও যেটা করেছে সেটা ওর করাটা ঠিক হয়নি বা এতটা রিয়াকশান দেওয়াটাও উচিত না, মানে এটা খুবই সাধারণ স্বাভাবিক ব্যাপার ছিল, ছোটোখাটো ব্যাপার ছিল। কিন্তু ও এরকমই একটা মানে বাজে রকমের কাণ্ড ঘটায়। তনুশ্রীর বাবা মা ওকে বলে যে না, তুই অন্যায় করেছিস, তুই বাড়ি চলে যা, তোর শ্বশুরবাড়ি যা, তুই ওদের কাছে ক্ষমা চা। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে তনুশ্রীর তখন মনে একটা অদ্ভুত রকমের জেদ আসে এবং ওর মনে হয় যে যা হয়েছে ঠিক হয়েছে, আমি এই ছুতোয় যদি বিয়েটা থেকে মুক্তি পেয়ে যাই তাহলে খুব ভালো হয়। তো যাই হোক, তো ও কিন্তু বিয়েটা মানে বিয়েটাকে যে বাঁচাতে হবে বা আমি যে অন্যায় করি সেটা ও স্বীকার তো করেই না, উল্টে ওর হাজবেন্ড যখন ওকে এক দুবার ফোনও করে ও ফোনটা রিসিভ করে না। তো ওর এদিকে তো তনুশ্রীর বাবা মা প্রচণ্ড চিন্তায় পড়ে যায় যে মেয়েটা কেন করছে, কী জন্য করছে। এরকমভাবে মানে তনুশ্রী ওর শ্বশুরবাড়ি ছেড়ে যে বাপের বাড়ি এলো, এভাবে 1 মাস 2 মাস নয় 6 মাস কেটে যায়। এবং এই 6 মাসের মধ্যে তনুশ্রীর হাজবেন্ড কিন্তু ওকে বেশ কয়েকবার ফোন করে। এবার যেহেতু মানে তনুশ্রী বেশিরভাগ সময় ওর হাজব্যান্ডের সাথে কথা বলতো না, আর সেই জন্য ওর হাজব্যান্ড কিন্তু আর ওকে মানে বাড়িতে নিতে আসেনি, যে বউ কথাই বলছে না, আবার তার বাড়িতে যাবে, সেখানে আবার একটা অশান্তি হবে। এই করে যখন 6টা মাস কেটে যায় তখন তনুশ্রীর মা বাবা ওকে বলে যে না, এবার তোকে আমরাই শ্বশুরবাড়ি দিয়ে আসবো। এবার ওকে ধরে বেঁধে যাকে বলে শ্বশুরবাড়ি বাধ্য হয়ে দিয়ে আসে। আর এদিকে তনুশ্রী তো মানে মানে একেবারে নিজের 100% দিয়ে ও বিভিন্ন জায়গায় মডেলিং করা বা শুটিং করা বা সিরিয়ালের শ্যুটের জন্য চেষ্টা করছে। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে ও কিন্তু একটা জায়গাতেও সাকসেসফুলি সিলেক্টেড হচ্ছে না। কোনো জায়গায় হয়তো ও প্রথমে সিলেক্ট হচ্ছে, তারপরে হয়তো ওর কেটে যাচ্ছে। মানে এটা যত ওর সাথে হচ্ছে তত কিন্তু ওর সমস্ত রাগ গিয়ে বিয়ের উপরে পড়ছে। এবং যেখানে ওর হাজবেন্ড এত ভালো ছিল, শ্বশুর শাশুড়ি ভালো ছিল, মানে এই যে ওর বাবা মা ওকে দিয়ে এলো, তারপরেও কিন্তু ও বেশি দিন আর ওখানে থাকতে পারলো না, আবার ওখানেও যথারীতি ঝগড়া অশান্তি হয় এবং ও ওই বাড়ি ছেড়ে কিন্তু ওর বাপের বাড়ি চলে আসে। এবং সেটা 1 দিন 2 দিন নয়, 1 মাস 2 মাসের ব্যাপার নয়, টানা 1 থেকে 1.5 বছর কিন্তু এই তনুশ্রী ওর শ্বশুর বাড়িতে যায়নি, মানে দুজনে আলাদা ছিল সম্পূর্ণ। এইরকম যখন একটা সিচুয়েশান চলছিল সেই সময় তনুশ্রী কিন্তু একটা মানে চরম ডিপ্রেশনে চলে যায়। ওর পার্সোনাল সম্পর্ক, ওর বৈবাহিক সম্পর্কটাকে ও নিজে হাতে খারাপ করেছে, সেদিকের একটা চরম ডিপ্রেশন, চরম একটা খারাপ লাগা ওর মধ্যে কাজ করতো। দ্বিতীয় হচ্ছে যে ও মন প্রাণ দিয়ে যে প্রফেশনটাকে বাঁচতে চেয়েছিল সেটা ও কিছুতেই কোনো না কোনোভাবেই ও ওটা করে উঠতে পারলো না। সেটা নিয়ে একটা ওর জীবনে বিশাল একটা না পাওয়া, একটা বিশাল ঝড় বলা যেতে পারে। তো মানে এত খারাপ একটা টাইমের মধ্য দিয়ে গেছে যে বলার নয়। এবং এইগুলো যখন হচ্ছে তো তখন এই তনুশ্রীর মাকে কেউ একজন, সেটা ও ঠিক জানে না স্পেশালি কে ছিল, তো কেউ একজন ওর মাকে বলে যে তোমার মেয়েকে না দেখলে আমার কীরকম একটা অস্বাভাবিক লাগে, কেমন যেন ও নিজের মনের মতো থাকে, ছাদে গিয়ে ও বিড়বিড় করে কার সাথে কথা বলে, মানে ও না নিজে মনে মনে কথা বলতো, সেটা কিন্তু ও জানতো, মানে এমন নয় যে কাউকে দেখেও কথা বলতো। তো ওকে বলে যে ওকে একটুখানি কারোর সাথে মানে কারোর কাছে দেখালে খুব ভালো হবে। তো এই কথা শুনে তনুশ্রীর মা নাকি ওকে একবার ওদের ওরা যেখানে থাকতো, তো ওদের কিছু আত্মীয় স্বজন তারাপীঠ যাচ্ছিল, তো ওকে নিয়ে যায়। প্রথমে তনুশ্রীর একেবারেই যাওয়ার ইচ্ছে ছিল না, বাট স্টিল ওকে তারাপীঠ জোর করে নিয়ে যাওয়া হয়। এবং সেখানে তারা মায়ের মন্দিরে মানে যখন ও নাকি যায়, ওর নাকি অদ্ভুত একটা ভালো লাগে এবং ওই তারা মায়ের দিকে নাকি ওই ভিড়ের মধ্যেও মানে যতটুকু বেশিক্ষণ তো ওখানে দাঁড়াতে দেয় না, তো পিছনে এসেও ঠাকুরকে দর্শন করে, মানে ওখানটায় মানে পুরো মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়েছিল। তো তারপরে ওখানে যে মহাশ্মশান রয়েছে, তারাপীঠের যে মহাশ্মশান, তো সেখানের একজন কোনো সাধক নাকি ওকে দেখে নাকি বলেছিল যে ওর অবস্থা খুবই খারাপ, মানে তনুশ্রীকে ওই যে একজনের কাছে ও যে যেত, যে অ্যাস্ট্রোলজার, বলছে যে ওকে একটা মানে লোক যে একজন মানে একেবারেই ভণ্ড, যে যার কোনো নলেজই নেই, অ্যাস্ট্রোলজি তো দূরের কথা, যার কোনো নলেজ নেই, সে কিছুই জানে না, বলছে সে ওর উপরে মানে ভুলভাল কিছু আর কি ক্রিয়া আদি করেছে, ভুলভাল জিনিসপত্র করেছে। তো বলছে এগুলো তারই প্রভাব এবং ওর কিন্তু জীবন পুরো শেষ হয়ে যাওয়ার মানে একদম শেষ হয়ে যাবে।
তো তখন ওর মা তো প্রচণ্ড কান্নাকাটি করছে যে কী করে মেয়েকে বাঁচাবে। তখন ওর মাও বলেছে যে আমার মেয়ে সংসারও করে না, কিছুই না, এখানেই পড়ে থাকে বাপের বাড়িতে। তো তখন বলছে যে আমি কিছু করতে পারবো না। ওকে যে এই কাজটা করেছে, সে আর কি কাজটা কিন্তু মানে সে নিজে কিছুই অ্যাস্ট্রোলজি জানেও না, বোঝেও না, সে একেবারেই ভণ্ড একটা লোক। বলছে যে মা যদি কৃপা করেন তাহলেই ওর কিছু হবে। তো তখন বলছে যে একদম সকালে যখন মায়ের মন্দির খোলা হবে, বলছে ওর কপালটা 3বার মায়ের যে মানে দরজা রয়েছে, মায়ের যে মেঝে রয়েছে মন্দিরের গর্ভগৃহের, বলছে ওখানে ওকে মাথাটা 3বার আলতো করে করে মানে ঠুকে দেবে। এবং মা যদি একমাত্র কৃপা করে, ওর মনের সমস্ত কিছু ওকে ওখানে অর্পণ করতে হবে। ওর মনে যত গ্লানি, যত কিছু খারাপ জিনিস আছে ওকে সেখানে অর্পণ করতে হবে। বলছে ও যদি এটা করতে পারে তবেই কিন্তু মুক্তি পাবে। তো এই বলে ওই সাধক নাকি তার কমণ্ডলু থেকে একটুখানি জল নিয়ে ওর মাথায় ঠেকিয়ে দেয়। এবং ওই দিনটা তনুশ্রী যেটা লিখেছে, মানে খুব গায়ে জ্বর থাকলে যেরকম একটা মানুষের শরীরটা করে, ঠিক সেরকম একটা শরীরটা ওর ভারী হয়ে গেছিলো এই জলটা মাথায় লাগার পরে। এবং সেই সময়টা মানে ওর না শরীরটাও লিখেছে যে পুরো অস্থির অস্থির করছে, মানে কোনো কিছুতেই যেন শান্তি পাচ্ছে না। এবার ও মনে মনে ভাবছে যে কখন মায়ের মন্দিরটা খুলবে। তো সেদিনটা ওরা হোটেলে ছিল। তো একদম ভোর রাতে ওরা চলে যায় মায়ের মন্দিরে। এবং ভোরে যখন প্রথম মায়ের মন্দিরটা খোলে, ওর ওই মায়ের দিকে তাকিয়ে মনে হয়েছিল মা ওর দিকে তাকিয়ে হাসছেন। এবং ওর মাথাটা নিয়ে মানে ওর মাকেও এটা করতে হয়নি, বাবাকেও করতে হয়নি, ও নিজেই নাকি মাথাটা, মায়ের মন্দিরটা একটু ফাঁকা ছিল, ওভাবে একটু ঠোকে 3বার। এবং ওর তখন সঙ্গে সঙ্গে ওটা ফিল করে যে ওর মাথার উপর দিয়ে যেন একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল, একদম মানে ওইখানে দাঁড়িয়ে ওর মনে হয়। এবং ওর স্পষ্ট মনে হচ্ছিল যে তারা মা ওকে দেখে হাসছে। তো তারপরে মানে ওরা বাড়ি চলে আসে এবং আস্তে আস্তে ও না মানে পুরোপুরি নিজেকে অনেকটা চেঞ্জ করে ফেলেছিল। মানে ওইটুকু সময়ের মধ্যে ওর ভিতরে না প্রচুর চেঞ্জেস আসে। আচ্ছা, এখানে এবার বলে রাখি, ও কিন্তু ওই চাকরিটাও 3-4 মাস আগে ছেড়ে দিয়েছিল। কারণ ও ঠিকমতো অফিস যেত না, কাজ করতে পারতো না, সবসময় ওরকম মানে নিজের মতো থাকতো, একা একা বকবক করতো, একা একা আয়নার সামনে মডেলিং করার মতো করে হাঁটতো, মডেলরা যেরকম পোজ দেয় সেরকম পোজে দাঁড়িয়ে থাকতো। এইসব অস্বাভাবিকতা কিন্তু ওর মধ্যে দেখা দিচ্ছিল। এবার ওই যে মানে ওর মা তখন জিজ্ঞেস করেছিল যে তুই কাকে দেখাতিস বল, তুই তো এই বিষয়ে কোনোদিন আমাদের সামনে বলিসনি। তো তখন ও সমস্ত সত্যি কথা বলে। এবং ও তারপরে ওর ওই আগের অফিসের একজন কালিগ মারফত জানতে পারে ওই যে কালিগের আর কি দাদার কাছে দেখিয়েছিল, সে অ্যাকচুয়ালি কোনো অ্যাস্ট্রোলজার নয়। তো মানে ও বলেছে যে আমি চাইলে এখানে ওনার নামটা রিভিল করতে পারতাম, কিন্তু যেহেতু উনি ওই কাজটা আর এখন করে না, মানে এটা নিয়ে পরেও অনেক ঝামেলা অশান্তি করেছিল, তো সেই লোকটা আর ওসব করে না, তো সেই জন্য নামটা আর এখানে রিভিল করেনি। তো তারপরে ওর শ্বশুরবাড়িতে আবারও যায়, কিন্তু ও যেরকম ব্যবহার করেছিল এবং 1-1.5 বছরও শ্বশুরবাড়ি মুখও হয়নি। তো সমস্ত কথা ওর মা শ্বশুরবাড়িতে বলে যে আমার মেয়েকে কেউ এরকম কিছু একটা করেছিল, তো ও কিন্তু সত্যিই সংসার করতে চায়, তোমরা ওকে যদি মানে অ্যাকসেপ্ট করে নাও খুব ভালো হয়। তো ভগবানের কৃপায় এটা কিন্তু হয়ে যায় এবং ওর শ্বশুর শাশুড়ি বলে যে ঠিক আছে। এবং ওর হাজব্যান্ডও খুব ভালো ছিল। তো তারপরে মানে কিছুদিন সময় লেগেছিল ব্যাপারটা স্বাভাবিক হতে। তো এখন তনুশ্রী শ্বশুরবাড়িতে আছে, খুব ভালো আছে, কোনো অসুবিধে নেই, সব কিছু ও খুব ভালোভাবে সংসার করছে ওর হাজব্যান্ড, শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে। তো এটাই ছিল ঘটনা। কেমন লাগলো অবশ্যই জানাবেন। তনুশ্রী অনেক ভালো থাকুক এটাই চাই। এবং ওনাকেও অনেক ধন্যবাদ এরকম একটা ঘটনা আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য। আর এই ধরনের জিনিসপত্র থেকে সব সময় দূরে থাকা উচিত। ভগবানের প্রতি ভরসা বিশ্বাস রাখুন, নিজের কর্মের প্রতি আস্থা রাখুন, ভালো কাজ করুন যতটা পারুন, কিন্তু এই সমস্ত বুজরুকির দিকে কোনো মতেই যাওয়া উচিত না। এটুকুই আমার বলা ছিল। সকলে ভালো থাকবেন। এখনও যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন, আর প্লিজ ঘটনাগুলো একটু সকলের সাথে শেয়ার করে দিন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।